ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আসলে আমরা একটু ওভারভিউ দেখেছি, কোর্স সম্পর্কে একটু আলোচনা করেছি, কথা বলেছি। আজকে আমাদের ফর্মাল যে বিষয়গুলো থাকবে এগুলো নিয়ে একটু আলোচনা করব। থিওরিটিক্যাল পার্টটাই থাকবে মেনলি, বাট যে পার্টটা আলোচনা করব এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, শুরুতে একটু বলে নিচ্ছি, যে কোনো কিছু লার্নিং এর ক্ষেত্রে আপনি যেখানেই পড়েন না কেন, যেখানেই শিখেন না কেন, আপনার মাইন্ডসেটটা হইতে হবে, মানে গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে। ডেফিনেটলি আমি মানে আনডাউটলি বলতে পারি যে আপনাদের সবার গ্রোথ মাইন্ডসেট যদি না থাকতো তাহলে এই 2025-এ এসে আসলে আপনারা ওই এত রিসোর্স থাকতেও ধরেন মানে একটা ইনস্ট্রাক্টর বা একটা ইনস্টিটিউটের আন্ডারে এসে ক্লাস করার মানে মানসিকতা আসলে রাখতেন না বা থাকতো না। তো সেই জন্য আমি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এটা আর সেকেন্ড বিষয়টা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের ব্যাপারটা এই কারণে বললাম যে আপনি যেখানেই ক্লাস করবেন না কেন বা শিখবেন না কেন, ইনস্ট্রাক্টর চেহারা ভালো না হইতে পারে, ইনস্ট্রাক্টরের কথার বলার ধরন, ভয়েস টোন, অ্যাপ্রোচ ভালো না লাগতে পারে, বাট ফোকাসটা দিতে হবে আসলে মানে কোর কি, কোন জিনিসটা আসলে ইনস্ট্রাক্টর শিখাচ্ছে, জাস্ট অতটুকু ফোকাস দেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে যে এমন অনেক টপিক থাকতে পারে, আপনারা এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, অনেক নলেজেবল, অনেক মানে এক্সপিরিয়েন্সড আপনারা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অনেক বিষয় থাকতে পারে যে মানে ফ্যামিলিয়ার, যেটা অলরেডি আপনারা পারেন, করে আসছেন। তো এটাকে ইগনোর না করে এটাকে একটু প্রোঅ্যাক্টিভ বা পজিটিভলি দেখা, যে ঠিক আছে এতদিন এটা আমি জানতাম, বাট এখান থেকে এই মানে আবারও যেহেতু আমার সামনে আসলো, এটাকে আর একটু নতুন করে কি পাচ্ছি। তো একটু পজিটিভ মাইন্ডসেটটা রাখলে হয় কি, দেখবেন যে আপনার জানা বিষয়ের মধ্যেও দেখবেন যে অজানা অনেক তথ্য নতুন করে পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আমার মানে আমাদের কোর্সের ক্ষেত্রে ওভারঅল এই রিকোয়েস্টটা আমি রাখতে বলবো, মাইন্ডসেটটা ওপেন রাখবেন। যে এটা মনে রাখবেন যে আপনি এনাফ, আমি বলতেছি না আপনি এনাফ জানেন না, বাট আপনি এই মাইন্ডসেটটা রাখলে যেটা হবে যে একই জিনিস থেকে আপনি অনেক কিছু নতুন ফাইন্ডিংস করতে পারবেন। তো আমরা সেকেন্ড আর একটা বিষয় চলে আসি, সেটা হচ্ছে আমাদের এই ডেটা অ্যানালিটিক্স এই জার্নিতে আমরা দুটো জিনিস ফলো করি, একটা হচ্ছে রুলস, একটা হচ্ছে প্রিন্সিপাল। তো সিচুয়েশনের উপর ভিত্তি করে আমরা ধরেন এক একটা, ধরেন আমার যদি অবজেক্টিভ থাকে যে আমি ধরেন মাটি খনন করব এবং আমাকে ধরেন জায়গা হচ্ছে 1 বিঘা এবং আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 7 দিন। সো এটাকে এখানে 100 ফিট গভীর করতে হবে। সো ডেফিনেটলি আমার এই অবজেক্টিভ ফুলফিল করতে গেলে আমার কিন্তু কোদাল, মানে কোদাল শাবল দিয়ে কিন্তু আমি খনন করতে পারবো না, আমাকে অবশ্যই হেভি মেশিনারিজ এর হেল্প নিতে হবে। এখন যদি এমন হয় যে সময় আছে 10 বছর আমার, তখন আমি চাইলে একা একা কোদাল দিয়ে করতে পারি, কোনো সমস্যা নাই। বাট ব্যাপারটা হচ্ছে অবজেক্টিভটাকে ফোকাস রেখে ওই কাজটাকে অ্যাচিভ করার জন্য এক এক সময় এক এক টুলস ইউজ করব, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে রুলস। আর আপনার প্রিন্সিপালটা হচ্ছে যে আপনি টু দা পয়েন্টে আপনার গোল অ্যাচিভ করার জন্য যে কাজটা করতে হচ্ছেন। সে ফর এক্সাম্পল আপনি একটা ডেটা সেট পাইলেন যেখানে ধরেন 21 কোটি রো আছে, এখন কিছু ইনসাইট বের করতে হবে, টাইম শর্ট বা আপনার মানে কাজ মানে হিউজ ডাটা সেট, ধরেন 21 বিলিয়ন ডেটা সেট। এখন এটা আপনি ডেফিনেটলি এক্সেল দিয়ে ডিরেক্টলি লোড করে কাজটা করাটা খুবই টাফ, হবে না, সম্ভব না বা পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলি বা আমরা যেটা করতে বলি সেটা হচ্ছে যে কিসে করতে হবে, ওইটা তখন ওই বেসিসে আমার সিকিউএল ইউজ করতে হবে অথবা পাইথন ইউজ করতে হবে, ওই এনভায়রনমেন্টে আমার কাজটা কাজটা করতে হবে। তো সিচুয়েশন হচ্ছে অবজেক্টিভটা সেম থাকবে, বাট ওই অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমি যখন যেখানে প্রয়োজন সেই টুলস ইউজ করব। টুলসটা হইতে পারে এক্সেল, হইতে পারে গুগল শিট, হইতে পারে পাইথন, হইতে পারে সিকিউএল। ড্যাশবোর্ড ডেভেলপমেন্টের জন্য কখনো আমি এক্সেল দিয়ে করব, কখনো আমি গুগল শিট দিয়ে করব, কখনো আমি লুকার দিয়ে করব, কখনো ট্যাবলু দিয়ে করব। ডিপেন্ড করবে আমার সিচুয়েশন কোনটা ডিমান্ড করে। আমার কারেন্ট অর্গানাইজেশনে আমরা 3-4টা বিআই টুলস ইউজ করি।
সে ফর এক্সাম্পল কখনো পাওয়ার বি ইউজ করি, কখনো লুকার ইউজ করি, কখনো ট্যাবলো করি, যখন যেটা প্রয়োজন পড়ে অন ডিমান্ড। কখনো শুধুমাত্র একটা ড্যাশবোর্ডই করছি, সেই ড্যাশবোর্ডটা করি হচ্ছে কি দিয়ে, ধরেন শুধু এক্সেলে করছি, বা কখনো ড্যাশবোর্ডটা করছি হচ্ছে আপনার গুগল শিট দিয়ে, ওটাকে কাস্টমাইজ করে আপনার কনভার্ট করে দিছি। তো তার মানে কি, অবজেক্টিভটা আমার ফুলফিল করার জন্য আমি আমার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে মেথড অ্যাপ্লাই করতেছি। এই জিনিসটা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর এটা নিয়ে কথা বললাম না। সেকেন্ডে চলে আসি। এই যে স্ক্রিনটা দেখতেছেন, একটু ভালো করে আপনারা দেখেন, আগামী 16টা ক্লাস, আমি এটা একটা চলে গেছে 15টা ক্লাস, আমরা শুধুমাত্র এই পেজের উপরই থাকবো, এই পেজ নিয়ে আলোচনা করব, এই পেজের বিষয়বস্তুটাই বোঝার চেষ্টা করব। যদি আপনি বলেন যে আগামী 15টা ক্লাসে আগামী 1-1.5 মাসে আপনারা কি শিখবেন, বা 2 মাসে আপনারা কি শিখবেন, যদি আপনারা এটা বলেন আমার সাথে পার্সোনালি, আমার সাথে আমি এই কোর্সের পুরো পার্টে আমি একটা পার্ট দেখাই, তো আমার পার্টে আপনারা মূলত এই পেজটাই শিখবেন। আমি কি বুঝাতে পারছি? এখন প্রশ্নটা হচ্ছে এই পেজটা আসলে কি আছে। তো এইখানে 3টা প্রসেস আছে। এখানে বলছি প্রিন্সিপাল, আমরা আগে বলছিলাম কি রুলস এন্ড প্রিন্সিপাল ভার্সেস, আর এখানে হচ্ছে প্রিন্সিপাল। ভাইয়া রেকর্ড করা হচ্ছে অলরেডি, থ্যাংক ইউ। আমাকে একটু রিমাইন্ডার করে দেন, অনেক সময় ভুলে যাই, মনে থাকে না, ক্লাস রেকর্ড ক্লাস শুরুতেই কথা বলা শুরু করি, মনে থাকে না। তো যাই হোক, তো যেটা বলছিলাম ভাইয়া, সেটা হচ্ছে যে ওই এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটাই মূলত আমরা আগামী 2 মাস শিখবো। কেন কেন শিখবো? কজ এই প্রিন্সিপালটা ফলো করে দুনিয়ার সকল ধরনের অ্যানালাইসিস প্রসেসে, এই প্রিন্সিপালটাই ফলো করে। তো দুনিয়ায় যত রকমের অ্যানালাইসিস হয়, এই সব অ্যানালাইসিসের মূল ভিত্তি বা স্ট্রাকচার হচ্ছে এই প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপালটা যদি আপনি বুঝতে পারেন, এই স্ট্রাকচারটা যদি বুঝতে পারেন, ভবিষ্যতে আপনি আপনার ডেটা অ্যানালাইসিস করার জার্নিতে, বা এমন হইতে পারে এখানে সবাই কিন্তু ডেটা অ্যানালিস্ট হবেন না, এখানে সবাই আমরা যারা আছি, এখানে আমরা যারা আছি, আমরা এক একজন এক এক প্রফেশনের হইতে পারি, কেউ ফাইন্যান্স, কেউ অ্যাকাউন্টস, কেউ বিজনেস, কেউ টিচারশিপ প্রফেশনে, বিভিন্ন রকমের প্রফেশন আমরা থাকতে পারি। কিন্তু আমার ওই প্রফেশনে, আমার ওই কাজের ক্ষেত্রে আমি যেই ডেটাগুলো ইউজ করতেছি, ওই ডেটাটাকে আপনার তো কোনো না কোনো ডেটা, আপনি তো যেই কাজ প্রফেশনে থাকেন না কেন, ডেটা আপনি জেনারেট করতেছেনই, ডেটা ছাড়া আপনি নাই, ডেটা জেনারেট করতেছেন। এখন ওই ডেটাগুলোকে কালেক্ট করে, স্টার্ট করে, প্রসেসিং করে, আমি খুব সহজ ভাষা ইউজ করতেছি, জার্গন ইউজ করবো না আপনাদের সাথে শুরুতে, জার্গন বললে অনেক সময় আপনারা অনেক সময় বুঝবেন না, তবে সহজ সাবলীল ভাষায় বলার চেষ্টা করতেছি যে আপনি যেখানেই কাজ করেন না কেন, এখানে প্রতিনিয়ত তথ্য তৈরি হচ্ছে, ডেটা তৈরি হচ্ছে। এখন এই ডেটাগুলো কখনো আমরা রাখি এক্সেলে, কখনো গুগল শিটে, কখনো বিভিন্ন প্ল্যাটফর্ম, কখনো খাতায় রেজিস্টার করে রাখি, কখনো হচ্ছে হোয়াটসঅ্যাপে রাখি, বিভিন্ন প্ল্যাটফর্মে রাখি। ওই স্ক্যাটার্ড ডেটাগুলোকে আমরা একটা পার্টিকুলার ওয়েতে এগুলোকে এগুলোকে আমরা গেদার করে একটা স্টোরেজ আকারে, স্টোরেজ ডিপোজিটর বানিয়ে, ওইটাকে দেন হচ্ছে আমরা ফার্দার ইউজের জন্য ওইখান থেকে আপনার অ্যানালিটিক্যাল মেথোডোলজি বা রিপোর্ট, ফাইনালি রিপোর্টিং করে আমার প্রয়োজনটা সার্ভ করতে পারাটাই হচ্ছে উদ্দেশ্য। আমি এটা হচ্ছে ওভারঅল উদ্দেশ্যের কথা বললাম। তো এখানে আমার ফোকাস থাকবে শুধুমাত্র আপনি যে ব্যাকগ্রাউন্ডে থাকেন না কেন, যেই প্রফেশনে থাকেন না কেন, আপনি টিম চালাচ্ছেন, আপনি নিজে জব করতেছেন, আপনার আন্ডারে 100 জন লোক আছে, নো ম্যাটার, আপনাকে এই প্রসেস ফলো করতে হবে, এবং যে কোনো টুলস দিয়ে যাতে আপনি কাজটা করতে পারেন এই স্ট্যান্ডার্ড প্রসেসে। এটাই হচ্ছে আমার অবজেক্টিভ। আগামী 2 মাসে আপনাদেরকে এটা আমি ইনশাল্লাহ শিখানোর চেষ্টা করব। বাকিটা কতটুকু আপনারা নিতে পারেন উপর আল্লাহ জানে। আমার জায়গা থেকে আমি সর্বাত্মক চেষ্টা করব, যতটুকু আমি জানি, বা আবার আমার জানার মতো অনেক লিমিটেড থাকতে পারে। যদি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি মনে হয়, আমাকে একটু কাইন্ডলি গাইড করবেন বা বলবেন যে এই জায়গাটা ক্লিয়ার করার জন্য। যদি আমি এখন না জানি, বলতে না পারি, আমি রিসার্চ করবো, পড়াশোনা করবো, দেন আপনাদেরকে আবার জানাবো, ডোন্ট ওয়ারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ক্লাসের একটা রুলস হচ্ছে, ফার্স্ট অফ অল ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে, আপনারা যারা আছেন ক্লাসের মধ্যে আমাকে থামিয়ে কোশ্চেন করবেন। কখনো এটা চিন্তা করবেন না যে আমি লেকচারটা শুনি, শোনার পর লাস্টে যে আপনি প্রশ্ন করবেন, ভুলেও করবেন না। প্রশ্ন যখন মাথায় আসবে, কোশ্চেন তখনই করবেন।
কারণ আদারওয়াইজ ক্লাস শেষে আপনারও মনে থাকবে না। আর যদি অ্যান্সার পেয়ে যান তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। বাট আপনার আমার ক্লাসে আপনারা যেটা করবেন, আমাকে মানে অন স্পট আপনার ইন্টারাপ্ট করে কোশ্চেন করবেন, ঠিক আছে? যত কোশ্চেন পারেন করবেন, কোনো সমস্যা নাই। যেগুলো কোশ্চেন আসে রিলেভেন্ট ইরিলেভেন্ট যা মনে চায় করেন, কিন্তু কোশ্চেন থাকলে করবেন। ওই ক্লাসের পরে করবেন, এটার জন্য আটকে রাখবেন না। এটা হচ্ছে ফার্স্ট কথা। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে আমি ক্লাসে আপনাদের সাথে একটু ইন্টারেক্টিভ ভাবে ক্লাস করার চেষ্টা করি। এখানে আগের ব্যাচের হয়তো বা দুই একজন থাকতেও পারে। কেউ কি আছেন আগের ব্যাচ থেকে এসেছেন এইখানে কন্টিনিউ করতে? এনিওয়ান? সবাই কি একেবারেই মানে নতুন করে ব্যাচে আসছেন, নাকি না আগের ব্যাচে কেউ নাই? ভাই আমি আগের ব্যাচের। ও ওহি, হ্যাঁ, কি অবস্থা? আমি দুজনই বলতেছি, নামটা দেখে চিনা চিনা লাগতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য। ভাইয়ের যে প্রেসারের কারণে আমার ফ্লোটা নষ্ট হয়ে গেছিল, প্লাস যে ফাইনাল দিয়েছিলাম এই কারণে আর ওই মানে কপ আপ করতে পারিনি সব মিলায়, এই কারণে ভাইয়াকে বলে শিফট করে নিয়েছি। আচ্ছা, ভালো করছেন। তবে আপনি ধরা গেছেন একটা জিনিসে, কি জানেন? আপনাকে আমি এবার প্রচুর কোশ্চেন করবো, কারণ আপনি কত বেঁচে ছিলেন। আচ্ছা, আরেকটা আচ্ছা ভাইয়া। সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আমি সবাইকে মানে যেহেতু লাইভ ক্লাস আমরা আসলে দেখতেছি না, ডেফিনেটলি রাত্রে আফটার অফিস মানে যে টাইমটা করতেছি এটা হচ্ছে আমাদের পার্সোনাল টাইম। তো পার্সোনাল টাইম আপনারা ক্লাস করতেছেন, আমি মানে স্ক্রিন মানে সরি ভিডিও ক্যামেরা অন করতে বলবো না। বাট আমি এটা রিকোয়েস্ট করব, আপনারা অ্যাটেন্টিভ থাকবেন, সো দ্যাট আমি যখন আপনাদেরকে নাম ধরে, আপনাদের মানে যে নাম ডিসপ্লেতে আছে ওই নাম ধরে যেন ডাকলে কোশ্চেন করলে আপনারা যেন রেসপন্সটা করেন। মানে আপনাদের রেসপন্সটা আমি বুঝবো যে আসলে আপনারা কতটুকু বুঝতেছেন না। হ্যাঁ, তো শুরু করা যাক। তো এখানে আমি শুরুতে আম, মির্জা ভাই আপনাকে একটু কোশ্চেন করবো। বস, আপনি একটু বলেন, অবজেক্টিভ ডিফাইন, এই যে প্রসেসটা আপনারা স্ক্রিনে অলরেডি দেখতেছেন, এই স্ক্রিনের প্রথম পার্টটা হচ্ছে অবজেক্টিভ ডিফাইন। তো আপনি অবজেক্টিভ ডিফাইন বলতে আসলে আপনার মানে এক্সপিরিয়েন্সে কি বোঝেন? আচ্ছা, মির্জা ভাই মেবি শুনতে পাচ্ছে না। মানে তারপর হচ্ছে জান্নাতুল নাইমা, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে কেউ বলেন অবজেক্টিভ ডিফাইন বলতে কি বুঝি? আসলে অবজেক্টিভ ডিফাইন বলতে আমার মতে হচ্ছে আমরা শুরুতেই কিছু টার্গেট বা গোল সেট করে নিই, যে আমাদের পুরা প্রোগ্রামটা বা হচ্ছে সবগুলো স্টেপ পার হলে আমাদের বেসিক্যালি একটা গোল বা ভিশন থাকবে যেটা ফিল আপ করে। সো আমরা ইনিশিয়ালি আর কি ওইটাই ধরে যে পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি ধরে নিই বা যে গোল গুলো অ্যাকচুয়ালি ইনিশিয়ালি সেট করে নিই, এগুলোই হচ্ছে আই গেস অবজেক্টিভ হিসেবে থাকবে। সুন্দর, একেবারে টু দা পয়েন্ট অ্যান্সার হয়েছে, থ্যাংক ইউ। আমি একটা এক্সাম্পল দিই। আমি প্রথম ধরেন যেখানে জয়েন করি, এখানে জয়েন করার পরপরই আপনার প্রথম ইয়েটা আসছে যে যে নাজিম সাহেব আপনি তো ডেটা নিয়ে কাজ করেন, ওকে গ্রেট। তো আপনি আমাদেরকে একটা আমাদের একটা সেলস রিপোর্ট বানাই দেন। হুম, তো সেলস রিপোর্ট বানাই দেন প্রশ্ন করলো। তো সেলস রিপোর্ট বানানোর ক্ষেত্রে আমাকে জাস্ট বলে দিয়ে একটা মেল করে দিল বা একটা বলে দিল। তা আমি প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে তাকে আসলে প্রশ্ন করা শুরু করলাম, যে আমি আসলে প্রথম নিলাম না সেলস রিপোর্ট চাচ্ছে কি, মানে সেলস রিপোর্টটা কি বা কিসের বেসিসে আমি করতেছি। তো তখন আমি যেটা করলাম, আমার সেলস ম্যানেজার কাছে গেলাম বা আমি ওনাকে আমি কাগজগুলো নিয়ে বসলাম যে স্যার আপনি সেলস রিপোর্ট চাচ্ছেন, গুড। আমি তো যেহেতু নতুন আসছি বা আমি জানি, তো আপনি আসলে কি কি প্যারামিটার আপনি রিপোর্টের মধ্যে অ্যাড্রেস করতে চাচ্ছেন। আমি প্রথমত হচ্ছে আমি খুঁজতে চাচ্ছি যে আসলে আমি স্পেসিফিক কি কি গোলটা মানে আমার এই রিপোর্টের মধ্যে মানে দেখাইতে হবে, এইটা আমার বের করা। তো স্যারকে বললাম, স্যার স্যার বললো আমাকে যে সারা মাসে কত টাকা সেল হয়েছে, আবার এই বছর এই মাসের সাথে গত বছরের মাসের সেলের একটা কম্পারিজন দেখান। তারপরে হচ্ছে
সেলস পার্সন ওয়াইজ আমাকে একটা সেলস মানে সেলস এর ডিস্ট্রিবিউশনটা করে দেন, আবার ডিস্ট্রিবিউটর ওয়াইজ করে দেন, আবার প্রোডাক্ট ওয়াইজ একটা করে দেন, আবার এরিয়া জোন ওয়াইজ একটা করে দেন, আবার প্রফিট এন্ড লস বা প্রফিট এন্ড লস রেশিওতে একটা করে দেন, জোন ওয়াইজ প্রফিট এন্ড লস ক্যালকুলেশন কেমন হয় সেটা করে দেন। আর তো আর হচ্ছে দেখা যাচ্ছে যে মানে টপ টেন সেলস পার্সনের নাম বের করে দেন। তারপর হচ্ছে টপ 10 সেলস মানে সেলেবল প্রোডাক্টের নাম বলেন, টপ 10 রিজিয়নের নাম বলেন বা ডিস্ট্রিবিউটর নাম বলেন যারা আনিছে। তো সে আমাকে একটা কোশ্চেন করে দিল, আমি কোশ্চেনগুলো সুন্দর করে লিখলাম। কোশ্চেনগুলো আমি লিখলাম, লিখে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমি সুন্দর করে প্রতিটা প্রশ্ন আবার একটু রিভাইজ করলাম এবং সুন্দর মতো লিখে এইবার এই কোশ্চেনগুলোর জন্য আমি রিলেভেন্ট স্টেক হোল্ডার যারা যারা আছে, তো এই রিলেভেন্ট স্টেক হোল্ডারের কাছে আমি আসলে কি করলাম, আমি কোশ্চেন করা শুরু করলাম যে আচ্ছা এই প্রথম কোশ্চেনের অ্যান্সার কোথায় পাবো, কোথায় আছে? বললো এটা তো আপনি আমাদের ইআরপি তে পাবেন, গত মাসের রিপোর্টটা আমরা ইআরপি তে আপলোড করি। আচ্ছা আমি লিখলাম ইআরপি। দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা কই পাবো? আমি বললাম আমাকে বলবো যে এইটা আপনি এইটা পাবেন হচ্ছে আপনি আমাদের সিআরএম সফটওয়্যারে, সিআরএম থেকে নিলাম। তৃতীয় নম্বরটা এইটা আমাদের ফাইন্যান্স দেখে, অ্যাকাউন্টস মেনটেন করে। চতুর্থটা ওইটা আছে ইআরপি তে। এভাবে করে আমি যতগুলো কোশ্চেন আমার ওনাকে অ্যান্সার করতে হবে, ওই কোশ্চেনের ডেটাগুলো কোথায় পাবো ওইটা আমি কি করলাম, আমি আগে সোর্সটা লিখলাম। আচ্ছা এখন সোর্স রাখার পর সেকেন্ড যে কাজটা করলাম, সাথে সাথে সোর্স রাখার পর এই যে স্টেক হোল্ডার গুলো আছে, স্টেক হোল্ডারদেরকে আমি একটা মেইল করলাম যে ডিআর এক্স ওয়াই জেড আপনার এই আইটি কে লিখলাম যে আমাকে যেহেতু আমার সার্ভার অ্যাক্সেস না এক্সাম্পল, তো আমাকে বললাম যে আমাকে এগ্রিগেট করে আমাকে সিএসভি ফরম্যাটে এই ডেটাগুলো এত 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 পর্যন্ত এই অমুক টেবিলের ডেটাগুলো আমাকে পাঠিয়ে দেন। তারা পাঠিয়ে দিল, অথবা আমি কোয়ারি করে ডাটাগুলো নিয়ে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারে সবগুলো মানে সুন্দর মতো সবগুলো গুছায় গুছায় একটা একটা করে রাখা শুরু করলাম। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে যে যে প্রত্যেকটা পয়েন্টে ধরেন কতগুলো কি কি মানে টোটাল কতগুলো আপনার ধরেন যে ডিস্ট্রিক্ট মানে এমপ্লয়ি লিস্ট আছে, সেলস টিমে আছে, এটা আবার এইচআর কাছে গেলাম, ওদের কাছে লিস্ট নিলাম, ওদের অ্যাটেন্ডেন্স নিলাম। ডিস্ট্রিবিউশনের জন্য আমি আবার সেলস টিমের কাছে গেলাম, ওদের আলাদা রেকর্ড বুক আছে, ওরা এক্সেলে রাখে। এইভাবে করে আমার মোটামুটি 25-30টা সোর্স থেকে আমার ডেটাগুলো কালেক্ট করতে হবে এবং যাদের কাছ থেকে কালেক্ট করতে হবে তাদের কনসার্ন পার্সনের নাম কালেক্ট করে তাদের একটা মেল করে দিছি। মেল করে দিয়ে বা আমি ডাটাগুলো কালেক্ট করার প্রসেস করে আমি একটা কি করলাম, রেডি করতে বললাম, তারা আমাকে রেডি করে দিল বা আমি যে কালেক্ট করলাম একটা ফোল্ডারে করলাম, একটা ফোল্ডারে রাখলাম। সো আমার কি হলো, প্রথমে আমাকে একটা সিম্পল কোশ্চেন করছিল যে আমাকে একটা সেলস রিপোর্ট বানায় দেন। আমি এটা শোনার পর আমি যে কাজটা করলাম যে আমি ওই রিপোর্টে আমার অ্যাকচুয়ালি কি কি অ্যান্সার করতে হবে এইটা আমি ডিটেলস কিছু আমার মতো করে আমি লিখলাম। আর একটা করছি কি সম্ভাব্য কি কি প্রশ্ন করতে পারে অ্যাকর্ডিং টু মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমি একটা বা আশেপাশে টিমের সাথে কথা বলে আমি একটা কি করছি, আমি আরো কিছু কোশ্চেন আমার নিজে থেকে আমি রেডি করছি, করে ওই যে পার্সন আমাকে অ্যাসাইন করছিল তার সাথে আমি 1-to-1 বসছি। এটা 1-to-1 বসার আপনি বসতে পারেন, ইমেল কমিউনিকেশন করতে পারেন, বাট এটা হইতে হবে ডিফাইন। এই জায়গাটায় কখনো মিস করা যাবে না। যদি এই জায়গায় মিস করেন দুনিয়ার ধরা খাবেন। কেন? কারণ আপনি সারাদিন কষ্ট করে 1 সপ্তাহ 15 দিন কষ্ট করে একটা রিপোর্ট রেডি করে এই রিপোর্টটা নেওয়ার পরে পরে গিয়ে কোশ্চেন করবে আচ্ছা এটা বের করেন নাই, ওইটার কি অবস্থার কি অবস্থা, তখন বলবেন আচ্ছা ঠিক আছে স্যার আমি আপনাকে জেনে জানাচ্ছি। আবার 2 দিন কাজ করে আবার গেলেন, বলবে আচ্ছা ওইটার কি অবস্থা, ওইটার কি অবস্থা। আমার সাথে এরকম শুরুতে হয়েছিল, তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে। তো এই জন্য আমি যেটা করি, কেউ যদি আমাকে কোনো রিপোর্ট অ্যাসাইন করে ওইটা প্রথমত হচ্ছে ওইটা আমি রিটেন ফর্মে রাখি। সে যদি মুখেও বলে আমি রিটেন ফর্মেটে রাখি, উইথ ট্রাই করি ফর্মাল একটা ইমেলের মাধ্যমে তাকে রিপ্লাই দেওয়ার। আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে ওই রিপোর্টে আমি পার্টিকুলার কি কি বিষয় তাকে আমি এক্সপ্লেন করব বা আমি করি বা আমার টিম করুক, এইটা আমরা মাস্ট এনশিওর করি বিফোর স্টার্টিং দ্য জব। এখন এতে একটু ডিলে হইলেও আমি কাজটা করি, কেন তাকে ক্লিয়ার করে যে আপনি যেটা চাচ্ছেন এটার মধ্যে আমি আপনাকে এই 5টা জিনিসের অ্যান্সার দিতে পারবো, এছাড়া দিতে পারবো না। কেন? কারণ এই ডেটা আমার কাছে নাই, আমাদের অ্যাক্সেস নাই। এটা করতে হলে আমাদেরকে থার্ড পার্টি সলিউশন নিতে হবে, এটা পেইড ডাটা বা এটা আমাদের জন্য বাইরে থেকে সার্ভে করতে হবে, এটার জন্য এই প্রসেস। এতটুকু পারবো, ইজ ইট ওকে? যখন তার কাছে কনফার্মেশন নেই দেন ওকে। তো যেটা করি এইটা আমরা তারপর যেটা করি আমরা একটা এক্সেল ফরম্যাটে
ওই ওই তথ্যগুলা আমি আগামী ক্লাসে আপনাদেরকে ফরম্যাটটা শেয়ার করবো, হ্যাঁ, আর দেখাই দিব কিভাবে আমরা করি, বা আপনাদেরকে ফরম্যাটটা দিব, এই ফরম্যাট আপনারা ফলো করেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ওই কোশ্চেনটা মানে যে ওই রিপোর্টের কোশ্চেনটা লিখে ওই ডেটার টাইপ, ডেটার টাইপ এবং ডেটার মানে অ্যাগ্রিগেশন মেথড, এগুলো আমরা সব লিখে নোট করে রাখি। দেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে এই ডেটাগুলো নিয়ে দেন আমরা একটা জায়গায় আনছি। ইমাজিন করেন, ওই আমি এই এক্সাম্পলটা সবসময় দিই বোঝার জন্য সহজে। ধরেন আমি বাসার বউরে বললাম যে বিরিয়ানি খাবো। আমার বউ বললো যে আচ্ছা ঠিক আছে বিরিয়ানি খাবা, একটু ওয়েট করো। সে দেখলাম ফ্রিজ চেক করলো, বললো হ্যাঁ বিফ আছে। তারপরে দেখলাম যে কিচেনে গেল, কিছু আইটেম চেক করলো, বললো আচ্ছা বিরিয়ানি খাবো ভালো কথা, বিফ আছে বাট তোমার পোলাও চাল শেষ, পেঁয়াজ রসুন আদা রসুন সবই আছে, রসুনটা নাই, বিরিয়ানি মশলাটা নাই, আলু শেষ, আর তেল যা আছে হবে বাট তেল একটু নিয়ে আসো। আমি কি করলাম, একটা লিস্ট করলাম, করে বাজারে গেলাম, বাজারে যে সব কিছু এনে রান্না করে রাখলাম, সবগুলো এক জায়গায় রাখলাম। দেন কি করলো আমার ওয়াইফ, বাসায় হেল্পিং হ্যান্ড থাকলে বা আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, তাকে দিয়ে কি করলো সবগুলো কেটে কুটে রেডি করে সে যাওয়ার আগে সব দেখলাম যে রান্নাঘর একটা জায়গায় সুন্দর করে মানে সবকিছু সাজানো করে গুছানো আছে। আর ধরেন এক্সাম্পল, বিরিয়ানির জন্য তো আলু কাটি ভাজির মতো তো কাটলে হবে না, কুচি কুচি গুলো হবে না, তো বড় বড় সাইজ করতে হবে। সো বিরিয়ানির সাইজের আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, আদা রসুন সব বাটা একসাথে রেডি করা আছে। তার মানে আমার ওয়াইফ যখন কিচেনে যাবে সে এখন জাস্ট চুলাটা ঝরাবে, রান্না বান্না শুরু করবে। যদি সিচুয়েশন এরকম না হয়, যে উল্টা হয় যে সে রান্না করতে বসেছে, বলছি আর সে চুলা ধরা দিছে, এখন দেখলো তেল শর্ট, এখন দেখলো পোলাও চাল নাই, এভাবে করে আবার চুলা অফ করে বাইরে যাও, এই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করি না। আমরা বাসায় রান্না বান্না করার সময় একটা সিকোয়েন্স মেনটেন করি। সো এই ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে বা রিপোর্টিং করার ক্ষেত্রে আপনার এই কাজটা, প্রথম কাজ হচ্ছে অবজেক্টিভটা ডিফাইন করা। দেন ওই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য, বিরিয়ানি রান্না করার জন্য কয়টা ইনগ্রেডিয়েন্ট লাগবে, ওই কয়টা ইনগ্রেডিয়েন্ট আইডেন্টিফাই করা। এবং সেকেন্ড কথা হচ্ছে আইডেন্টিফাই করার পর সেকেন্ড কাজ হচ্ছে এটাকে আসলে আছে কি নাই আপনার রিসোর্সের মধ্যে, এটা চেক করা। সেটা কি, ওই যেটা বললাম আমি এক্সেল ফরম্যাটটা দিব, ওই ফরম্যাট আপনাদের সব থাকবে, যে এইটার সোর্স কে, কোথায় আছে, কি আছে না আছে সব ওখানে থাকবে। তারপরে কাজ হচ্ছে ওটাকে কালেক্ট করা। আপনি বাজারে যে কালেক্ট করতেছেন, বা আপনি অফিসে থাকলে কি করতেছেন, ইমেল করতেছেন, বা আপনি নিজে যে কালেক্ট করতেছেন, বা আপনি অ্যাক্সেস নিয়ে কালেক্ট করতেছেন। তো এই যে কাজগুলো আমরা করলাম, মানে করতেছি, করার পরে সবগুলো একটা জায়গায় আনলাম, এই কাজটাকে আমরা বলতেছি অ্যাগ্রিগেশন, মানে একত্রীকরণ করা। সো সবগুলো এক জায়গায় আনলাম, একটা ফোল্ডার রাখলাম, সবকিছু কমপ্লিট। কোশ্চেনগুলো আমার একটা ওয়ার্ডের মধ্যে সুন্দর মতো বা এক্সেলে সুন্দর মতো লিস্ট করা আছে, এবং ওইটা অনুযায়ী আমি ফোল্ডার বাই সাজায় আমি ডাটাগুলো র ডাটা রেখে দিছি, ফোল্ডারের নাম দিয়ে রাখছি র ডেটা। এইবার আমার কাজ হচ্ছে কি ক্লিন করা, ওই যে দিকটাকে বললাম অবজেক্টিভ অনুযায়ী ক্লিন করা। এখন ধরেন আমার বউ, ধরেন বুয়াকে বললো যে আপা আপনি আলু কেটে রেখেন। এখন আমার বুয়া যদি না বোঝে যে এটা বিরিয়ানির জন্য আলু কাটা না করলা ভাজির জন্য আলু কাটা, সে কিন্তু আলু কেটে রাখবে। এখন ধরেন সে ভুলে, তার অবজেক্টিভটা জানা ছিল না, সে ধরেন কুচি কুচি করে রেখে গেল, ওটা দেখে আসলে বিরিয়ানি রান্না করা সম্ভব, আলু কাটছে বাট কিন্তু পসিবল না। কেন পসিবল না? কারণ অবজেক্টিভের সাথে অ্যালাইন না। সেম একইভাবে ডেটা আপনি আনছেন, কোশ্চেনের সাথে অ্যালাইন না করে, তাহলে ক্লিনিং করলে ওই ডেটা দিয়ে আপনি অ্যান্সার বের করতে পারবেন না। তাহলে কি করতে হবে, ক্লিনিং যে ডিপার্টমেন্ট আছে যে করবে, যেমন আমাদের টিমে করুক, আমাদের টিমের ছেলে পেলে করে বা আমি করি, যেই করি, আমরা আগে অবজেক্টিভটাকে একবার পড়ে নিই, দেখি কি অবজেক্টিভ, এটার জন্য কি ক্লিন করতে হবে, ওইখানে আমার এটা করি কি আমরা শুরুতে ওই ফরম্যাটে লিখেই রাখি, তাহলে হয় কি আর ভুল হয় না। তো ওই ফরম্যাটটার মধ্যে দেখা যাচ্ছে লেখা থাকে, যেই কাজ করুক ওটা দেখে দেখে ওরা ক্লিন করতে থাকে, না থাকলে ইনকেস, এবং আমরা রেগুলার বেসিসে চেক করি যে ঠিক আছে কিনা সবকিছু। তো ক্লিনিং এর পার্টটা আমরা কি করি, আমরা টু দা পয়েন্টে ধরে ধরে কাজটা করি। তো ক্লিনিং এর পার্টটাই আমাদের পুরো প্রসেস যদি করতে, মানে রিপোর্ট করা পর্যন্ত যদি ধরেন 10 ঘন্টা সময় লাগে, আমাদের শুধু ক্লিনিং পর্যন্ত কমপ্লিট করতে আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। আবারও বলি, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত পুরোটা যদি 10 ঘন্টা সময়ের জার্নি হয়, তাহলে আমার এই ক্লিনিং পর্যন্ত কমপ্লিট করতে কমপক্ষে 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডেটা যখন ক্লিন হবে, আপনার রান্না করতে লাগবে ম্যাটার অফ একটা ফিক্সড টাইম, আধা ঘন্টা 1 ঘন্টা। সো
অ্যানালাইসিস করতে আপনার খুব সহজ হবে, আদারওয়াইজ আপনার রিপোর্ট ইরর আসবে। সো ক্লিনিং করার সময় আমরা যে কি ফেজ ফলো করি আমি নিচে একটু করে ব্যাখ্যা করতেছি। দেন আমরা যে কাজটা করি। নাজিম, সরি ও, সরি ফর ইন্টারাপশন। ভাইয়া, বলো। আসসালামু আলাইকুম, আমি নাজমুস সাকিব। সরি ইন্টারাপ্ট করলাম। নাজিমের কথাগুলো শুনতেছিলাম আমি। ডেটা ক্লিনিং এর একটা রিসেন্ট আমি প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছিলাম, মানে হচ্ছে একটা প্রজেক্টে ডেটাগুলো এত বাজে, এত ডেটার মধ্যে এত মানে যে কোনো উইয়ার্ড টাইপের ডেটাগুলো আছে। আমার মানে মোটামুটি 2 দিন চলে গেছে এই প্রজেক্টে কাজ করতে। এটা প্রায় কত 4.5 লাখ ডেটা আছে। তো ওইটা একটা রিসেন্ট প্রজেক্ট আমি হাত দিছি, কাজ করতেছিলাম, ওই যে নাজিমের কথা হঠাৎ করে মনে হলো। আচ্ছা, এখানে আসলে যারা যারা আমাদের এখানে ফ্রি ক্লাস, এটা তো আসলে আমাদের আরেকটা সেকেন্ড ফ্রি ক্লাস, মানে আমাদের মেইন কোর্সেরই অংশ, বাট প্রথম 2টা ক্লাস আমরা ফ্রি রাখি। আপনারা এটা জানেন, আমি এটা আমাদের কমিউনিটি গ্রুপেও কয়েকবার বলছিলাম। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্রি ক্লাস। এরপর থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো শুধুমাত্র আমাদের পেইড স্টুডেন্টরা অ্যাক্সেস করতে পারবেন, বা যখন আমরা ভিডিও দিব সেই ভিডিওটা শুধুমাত্র আপনারা যারা পেইড স্টুডেন্ট তারা আপনাদের ওই ইমেল অ্যাড্রেস যেটা আমাদের দিয়েছেন ওটা দিয়ে ইউটিউবে লগ ইন করে তারপর দেখতে পাবেন, এছাড়া দেখতে পাবেন না। তো আজকেও গতকালও 2 জন জয়েন করেছেন, আজকে 3 জন জয়েন করেছেন। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মনে হয় 18 জন জয়েন করেছেন। তো আমি যদি একটু আপনাদেরকে নামগুলো বলি, আপনারা একটু কষ্ট করে হাত তুলবেন যে আপনারা আছেন কিনা। ওকে, রিসেন্ট আজকে সন্ধ্যা থেকে যদি আমি ধরি, মানে উল্টা দিক থেকে চিন্তা করি, মিনহাজুল ইসলাম লাস্ট সন্ধ্যায় পেমেন্ট করেছেন, আছেন? থ্যাংক ইউ। বার্নি চাকমা, বেয়ারনি চাকমা, আমি ঠিক ইয়েটা প্রনাউন্সিয়েশন করতে পারছি না, আছেন? আছেন মনে হয়। আচ্ছা, আমি বেশি দেরি করব না। সাজু চাকমা, আছেন? আচ্ছা, উনিও দেশের বাইরে আছেন, এই জন্য উনি জি হচ্ছে ভাই, জি না, ভাই আছে আছে। আছে ভাই, আছে। আছেন। আচ্ছা, হুম, সাকিব রহমান, হ্যাঁ আছে ভাই। আচ্ছা, আখতারুজ্জামান ওহি, উনি হ্যাঁ, ওই শিফট ওই হয়ে একটু আসছেন, আগের আগের ব্যাচের। আগের ব্যাচ থেকে আসছেন, হ্যাঁ। সুদীপ্ত কুমার দে, আছেন? জি ভাই আছে। আচ্ছা, জাহিদ খান হিমেল, আছেন? জাহিদ খান হিমেল, আচ্ছা। তানজিলা আহসান নেহা, নেহা আছেন? কাউসার আলী শিহাব, আচ্ছা। এখানে যারা যারা নাম আমি বলছি আর কি, আপনারা আমাদের এখানে এনরোল করেছেন। তো আমি আপনাদেরকে আপনারা অলরেডি হয়তো আমাদের একটা ওয়েলকাম লেটার পেয়েছেন, যে ওয়েলকাম লেটারে আমাদের যে হোয়াটসঅ্যাপের পেইড গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপের আমাদের গুগল ক্লাসরুমের যে লিঙ্কটা সেটা দেওয়া আছে। তো আপনারা খুব দ্রুত আজকে বা কালকের মধ্যে জয়েন করবেন, কারণ নাজিম ওখানের মধ্যে সব ডকুমেন্টস মেটেরিয়াল গুলো দিবে, এবং আমাদের অ্যাডমিন থেকে ভিডিওগুলো ওইখানের মধ্যে আপনি ট্যাব আকারে ভাগ করা আছে, ওখান থেকে আপনি দেখতে পাবেন। সো এখন পর্যন্ত যারা মোটামুটি আমি দেখলাম যে 18 জন বা 19 জনের মতো জয়েন করেছেন। তো আমরা যেহেতু খুব বেশি স্টুডেন্ট নেই না, জাস্ট 20-22 জনের মতো স্টুডেন্ট নেই, কালকে পর্যন্ত আমাদের এনরোলমেন্ট চলবে। আপনারা কাইন্ডলি যারা এনরোল করবেন খুব দ্রুত এনরোল করে ফেলবেন। জি, মোহাম্মদ ফয়সাল বিন বলেন, কামাল। আসসালাম। আসসালামাইকুম। জি জি। না, আমি আছি। থ্যাংক ইউ। আসলে কথা শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা, যদি অ্যাডমিশন রিলেটেড কিছু হয় তাহলে আমার আমি। নামটা মেনশন করা হয়নি, তাই এই জন্য আমি করছি, রেজ ও করছিলাম। আচ্ছা, আরো ঠিক আছে, অনেকের নাম তো ঠিক এই আছে। জন্য আসলে নাম মেনশন করা হয়নি, অবশ্যই আপনার নাম এখানে আছে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর বাকি যারা যারা আছেন তারা যদি এনরোল করে না থাকেন, আমি আপনাদেরকে বলবো প্লিজ কালকের মধ্যে এনরোল করে ফেলবেন। কারণ কালকে আমাদের এনরোলমেন্ট শেষ হয়ে যাবে, পরে আবার কাল পরশু আমাদের পরের ব্যাচের জন্য আরেকটা ব্যাচ, কারণ আমাদের তো কন্টিনিউয়াসলি একটা পর একটা ব্যাচ চলতেই থাকে, একটা শেষ হলে তার 1-2 দিন পর আমরা পরেরটা অফার করি, ওটা শেষ হলে আবার একটা অফার করি। সো প্রতি মাসে 2-3টা করে ব্যাচ চলে, এই জন্য আমাদের মানে এনরোলমেন্ট টাইমটা আসলে একটু শর্ট। তো চেষ্টা করবেন যে কালকের মধ্যে এনরোল করে ফেলার জন্য। আর যদি অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাদের পেজে সরাসরি নক করবেন, বা আমাদের যে 2508 এর মধ্যে নক করবেন, আমাকে নক করতে পারেন। আমি হয়তো সব সময় হয়তো রিপ্লাই দিতে পারি না, হয়তো মানে ভার্সিটিতে থাকি, ক্লাস থাকে আমার। তো আমাদের যে অ্যাডমিন আছে শৈলীর নাম্বারটাও দেওয়া আছে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে, আপনাকে পুরো ডিটেলসটা বলে দিবে। আর পেমেন্ট করার পরে আমরা আপনাকে পেমেন্টের কনফার্মেশন যে এসএমএসটা সেটা সরাসরি আপনাকে ইনবক্স করে জানাবো, এবং আমরা আপনাকে একটা ওয়েলকাম লেটার দিব আমাদের ইমেল অ্যাড্রেস থেকে। আপনারা যারা অলরেডি এনরোল করছেন তারা হয়তো পেয়ে গেছেন, যদি না পেয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে বা আমাদের কি জানাবেন, আমরা ইমেলটা আবার পাঠাবো।
ওকে, সো আমি আর দেরি করবো না, নাজিম ইউ ক্যান কন্টিনিউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো গাইজ আমরা যেখানে ছিলাম, তো ক্লিনিং পার্টে ছিলাম। ক্লিনিংটা প্রপারলি করার পর দেন আমরা আবার ওই অবজেক্টিভ চেকলিস্টটা নিয়ে বসে ওইটা দেখে আমরা অ্যানালিটিক্যাল মেথডোলজি অ্যাপ্লাই শুরু করি। তার মধ্যে থাকে ধরেন স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করি, ম্যাথমেটিক্যাল, এই দুইটা প্রসেসের বাইরে আর হয় না। এই দুইটা দিয়ে আমরা রেজাল্টটা বের করি। রেজাল্টটা বের করার পর দেন আবার কি করি, আবার এই চেকলিস্টটা নিয়ে বসে দেখি আমার যা অ্যান্সার বের করছি তা ঠিক আছে কিনা। এটা যখন চেক করার পর দেন কি করি আমরা লাস্টে আমরা ওই অ্যান্সারের উপর ভিত্তি করে এই অ্যান্সার গুলো কোশ্চেন অ্যান্সার করে একটা সিম্পল একটা ওয়ার্ড ফাইলে আমরা কোশ্চেন এবং অ্যান্সার এইটার একটা গ্রাফ, চার্ট এবং সাথে ফিগার, ফ্যাক্টস এগুলো আমরা লেখা শুরু করি। কোথাও নোট থাকলে নোট দিই, ফুট নোট, এগুলো নোট দিয়ে আমরা শুরু করি। এগুলো আমরা গ্রাফ করি এবং লাস্টের দিকে যে রেফারেন্সে আমরা এইটার সোর্স, এটার প্রসেস, লিমিটেশন, সে ফর এক্সাম্পল একটা ডেটার একটা অ্যান্সার চাইছে, অ্যান্সারটা আমরা খুঁজে পাই নাই, বাট আমরা এটা অ্যাজিউম করে নিছি বেসড অন সাম রেফারেন্স, ওইটা উল্লেখ করে বলে দিই যে এই তথ্যটা আমরা সরাসরি পাই নাই, বাট এটা আমাদেরকে অ্যাজাম্পশন বেসড অন প্রিভিয়াস হিস্ট্রিক্যাল ডেটা, এর উপর ভিত্তি করে করা। পরবর্তী রিপোর্টের সময় আমরা ট্রাই করব এই ডেটাগুলো নিয়ে এটার সলিড ডেটাটা কালেক্ট করে তারপরে দেওয়া। তার মানে কি হলো, আপনার প্রশ্নটা মানে আপনার রিপোর্টটা যখন যে পড়বে সে তার কাছে সম্পূর্ণ ক্লিয়ার থাকবে যে এটা ডেটা থেকে নিলেন, কিভাবে ক্লিন করলেন, কি প্রসেসে করলেন, সবকিছু থাকলো। দেন আমরা কি করি, আমরা একটা বেসিক রিপোর্টিং দ্বারা করাই। এটা প্রথমে করি ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ড বলেন, গুগল ডক্স বলেন, নোশন বলেন, যে কোনো একটাতে আমরা এখন তো আরো নতুন মানে প্ল্যাটফর্ম আসতে আমরা এখন নোশনে শিফট হয়েছি, তো নোশনে করি। তো বিভিন্ন ভাবে যখন যেটার প্রয়োজন মনে করি ভাবে করে দেন আমরা ওই রিপোর্টটা আমরা কনসার্ন পারসনের কাছে পাঠাই এবং ওইটা উল্লেখ করে দিই, দিস ইজ দ্য ড্রাফট রিপোর্ট, প্লিজ চেক এন্ড রিভিউ, ইফ ইউ হ্যাভ এনি ডাউটস অর এনি কোশ্চেন প্লিজ লেট মি নো, আই উইল বি অ্যাভেলেবল দেয়ার। সো তখন তার সাথে বসে তার কোশ্চেন আনসার গুলো নেই, যে স্যার বা স্টেক হোল্ডার সাথে বলি, ডিরেক্টর হোক, সিএফ হোক, সিও হোক, বা আমাদের থার্ড পার্টি কনসার্ন হোক, তার সাথে বসে আমরা এইটা কনসাল্ট করি। কখনো অনলাইনে বসি, যদি দেশের বাইরে যখন তাদের সাথে মিট করি, কনভিনিয়েন্ট টাইমে আমরা বসে পুরোটা রিভিউ করি। রিভিউ করার পর তার একটা ফিডব্যাক থাকে, কম বেশি থাকে, ওই ফিডব্যাকটা আমরা নিয়ে আবার এটাকে রিফাইন করে ফাইনাল একটা রিপোর্ট জমা দিই। এই হচ্ছে যে আমাদের পুরো জার্নি। এখন এই জার্নির মধ্যে আমি কোথাও এখানে এখনো একবারও পর্যন্ত পাওয়ার বিআই, লুকার স্টুডিওর কথা কি উচ্চারণ করছি? একবারও কিন্তু বলি নেই। এখন আপনারা একটু বলেন তো, পাওয়ার বিআইটা কোথায় আসে, লুকার মানে ড্যাশবোর্ড ডেভেলপমেন্টটা কোথায় আসে? এই পুরো জার্নিতে 6টা স্টেপসে কোন জায়গাটায় আসে? ভাই রিপোর্টিং এন্ড ভিজুয়ালাইজিং, এটা ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, এটা কখন আসে তাহলে? পাওয়ার বিআইটা কখন আসে? সবার শেষে। সবার লাস্টে আর কি। হ্যাঁ, সবার লাস্টে। কিন্তু রিপোর্টিং এর পরে না রিপোর্টিং এর আগে? রিপোর্টিং এর পরে। রিপোর্টিং এর পরে। কেন রিপোর্টিং এর পরে? তার রিজন হচ্ছে এটা যে যখন রিপোর্টটা বলা হয় যে রিপোর্টটা ডান, ওকে, তখন আপনার কাছে সাধারণত দুই রকমের কোশ্চেন আসবে, যে আপনি সুন্দর রিপোর্ট করছেন, খুব ভালো হয়েছে, এখন থেকে এই রিপোর্টটা আমাকে প্রতি মাসের 1 তারিখে অমুক তারিখে একটা স্পেসিফিক টাইম ডিউরেশনে আমাকে রিপোর্টটা পাঠাবেন, আমাকে এবং এই টিমকে দিবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? যখন আপনি একটা রিপোর্ট পাঠালেন, ওই রিপোর্টটা দেখে ম্যানেজমেন্ট, আপনার স্টেক হোল্ডাররা আপনাকে একটা স্পেসিফিক টাইম ফ্রেমের আন্ডারে যদি এটাকে কন্টিনিউয়াসলি করতে বলে, তখন এটা হয়ে যায় ফিক্সড রিপোর্টিং। যদি না বলে তাহলে এটা হচ্ছে অ্যাডহক রিপোর্টিং। অ্যাডহক রিপোর্টিং এর বাংলা হচ্ছে হুটহাট আটকা রিপোর্টিং, সহজ কথায়, যে আপনাকে ফোন দিছে, মনে হয়েছে এটা দরকার, একটা রিপোর্ট করে দেন। এই রিপোর্টটা ফার্দার আর কাজে লাগবে না, কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য এই রিপোর্টটা দরকার ছিল, ডিসিশন নেওয়া শেষ, রিপোর্টটার আর কোনো প্রয়োজন নাই, মানে এই রিপোর্টটা মনিটরিং পারপাসে লাগবে না। যেই রিপোর্টগুলো
অপারেশনাল এবং মনিটরিং পারপাসে লাগে ওইটাকে আমরা ফিক্সড রিপোর্টিং বলি, এবং ওই ফিক্সড রিপোর্টিং গুলাকে আমরা তখন বিআই তে কনভার্ট করি। উদাহরণস্বরূপ যদি বলি সেলস রিপোর্ট, এটা প্রতি মাসে একটা টাইমে আমাদের করতে হয়, ফিক্সড একটা টাইমে, মাসের ঠিক 30 তারিখে করতে হয়। 1 তারিখে সেলস টিম নিয়ে বসতে হয়, সেলস টিমের কেপিআই অ্যানালাইসিস করতে হয়, পারফরমেন্স রিভিউ করতে হয়, মার্কেট শেয়ার অ্যানালাইসিস করতে হয়, কেপিআই মানে প্রোডাক্টের কোয়ালিটি অ্যানালাইসিস অনেক সময় করতে হয়। তারপর প্রফিট এন্ড লসের ব্যাপার থাকে, ফাইন্যান্সের জন্য দরকার হয় ওই মাসের ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করার জন্য। এই যে সেলস রিপোর্টটা, এটা হচ্ছে মনিটরিং রিপোর্ট, এটা দিয়ে মনিটর করে, ইভালুয়েট করে টিমকে, তো ওইটা হচ্ছে ফিক্সড রিপোর্ট। আবার মান্থলি কালেকশন, প্রতি মাসে কয় টাকা আসলো, প্রতি মাসে কয় টাকা গেল, প্রতি মাসে কয় টাকা পাবো কাস্টমার কাছ থেকে, কয় টাকা বাকি পড়ে আছে, এগুলো হচ্ছে ওর এগেইনস্টে রিকভারি টিমকে আমরা একটা টার্গেট দিই যে আপনার এই মাসে টার্গেট এত, এই মাসে এটা করবেন। আমার সেলস হওয়ার পর আমার যেই প্রোডাক্ট হোক, এটা যদি প্রোডাক্ট ডেলিভারি ইস্যু থাকে তাহলে সাপ্লাই চেইন বা আমার ম্যানুফ্যাকচারার হয়, তাহলে কোন কোন কতগুলো অর্ডার আসছে, মানে সেল করছি তার এগেইনস্টে আমার মানে মানে টেন্টেটিভ ডেলিভারি ডেট কবে, তার এগেইনস্টে আমার প্রোডাকশন লিড টাইম কত, কি কি মাল কিনতে হবে, ওয়্যার হাউসে কি মাল আছে না আছে, এগুলো কিন্তু রিলেভেন্ট। আবার স্টোর রিপোর্ট, ওয়্যার হাউসে কি প্রোডাক্ট আছে, কি পরিমাণ কি প্রোডাক্ট গেল, কি প্রোডাক্ট কি পারচেজ করতে হবে, সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, প্রকিউরমেন্ট, এই রিপোর্ট গুলো লাগে, ওইখানে তাদের কেপিআই থাকে। আবার এইচআর অ্যাডমিনে প্রতি মাসে একটা রিপোর্ট তৈরি করতে হয়, কি পরিমাণ হায়ার করলো, কি পরিমাণ গেল, কি পরিমাণ অ্যাটেন্ডেন্স মানে অ্যাটেন্ডেন্স রেশিও কেমন, কোন এমপ্লয়ের পারফরমেন্স রিভিউ কেমন, এই যে বিভিন্ন ডিপার্টমেন্টের কেপিআই গুলো, মানে বেস্ট অফ দ্য এমপ্লয়ি, এদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া বা এটা মনিটরিং ট্র্যাকে রাখা, এই সবগুলো কিন্তু একটা রেকর্ডে রাখতে হয়। তো ওগুলো তখন কি হয়, একটা মনিটরিং পারপাসে করতে হয়। তো এই যে মানে এক্সাম্পলটা বললাম, এগুলো আপনারা যারা জবে আছেন বা জবে নাই, কম বেশি আমার সাথে রিলেট করতে পারতেছেন। এই যে প্রসেসটা যাই, এই প্রসেসটা যাওয়ার পরে আমরা মূলত এই একটা জার্নিটা শেষ করি। তো এই জার্নিতে পাওয়ার বিআই বলেন, বিআই ডেভেলপমেন্ট বলেন, সবার শেষে আসে, কিন্তু পুরো প্রসেসটা তখন আমরা কি করি, অটোমেট করে ফেলি, পাইপলাইন ডেভেলপ করি, ডেটা আর্কিটেকচার ডেভেলপ করি, ওইখানে ডেটা ইঞ্জিনিয়ারের কাজ থাকে, ডেটা আর্কিটেক্টের কাজ থাকে, ওইখানে যদি আমার কোনো মানে প্রিডিকশন রিলেটেড কাজ থাকে তখন এখানে ডেটা সায়েন্টিস্টের কাজ থাকে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের কাজ থাকে। যদি আমার ভিজুয়াল মানে অ্যাডহক রিপোর্ট না হয়, ফিক্সড রিপোর্টিং হয়ে যায়, তখন এখানে আমার বিএ ডেভেলপারের কাজ থাকে। বিএ ডেভেলপারের ডেভেলপ করার পর ওটা আমার স্টেক হোল্ডার সাথে কমিউনিকেশন করতে হয়, এবং এটাকে রেগুলার বেসিসে মনিটরিং ইভালুয়েট করতে হয়। অপারেশন টিম এই ডেটাগুলো নিয়ে কাজ করে, এই প্রসেসটা কন্টিনিউয়াসলি হতে থাকে। এটা যত বড় অর্গানাইজেশন বলেন, ছোট থেকে বড় সেম প্রসেস। ছোট অর্গানাইজেশন হলে প্রসেস গুলো একটু লিন হয়, কিন্তু সিস্টেম একই। তো আমি এখন একটু 2 মিনিট ব্রেক নিব। এই যে আমি গত 20 মিনিট ধরে বকবক করলাম, এই প্রসেসে এই পুরো প্রসেসটা কার জন্য একেবারে নতুন ছিল? কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, ওকে, গ্রেট। যাদের জন্য নতুন ছিল না, যারা অলরেডি জানতেন, কেউ একজন বলেন যে আপনি অ্যাডিশনাল নতুন কি শিখতে পারলেন এই প্রসেসের মধ্যে দিয়ে, বা আপনার কোন কনসেপ্টটা ক্লিয়ার হলো? যারা অলরেডি অন প্রফেশনে আছেন বা জানতেন, তাদের কোন কনসেপ্টটা ক্লিয়ার হলো, এটা একটু আমাকে একটু বলেন প্লিজ। কেউ নেই? আমরা কিন্তু মানে ফিডব্যাক নিয়ে নিয়ে শিখবো। সো আপনাদের ফিডব্যাকটা হলে আমি বুঝতে পারবো যে আসলে কতটুকু আপনারা নিতে পারছেন। আচ্ছা, যারা আজকে প্রথম শুনলেন তার কনসেপ্টটা একটু এক্সপ্লেন করেন। ইভ্যালুয়েশন এন্ড ভ্যালিডেশনটা যদি আরেকটু বলতেন। আমি ভাই এক্সপ্লেন করতেছি। এহসান ভাইয়া, তুমি একটু বলো ভাইয়া, কি বুঝলা? ওকে ভাই, মোটামুটি আপনার
ইনিশিয়ালি হচ্ছে অবজেক্টিভ ডিফাইন থেকে শুরু করে ডাটা ক্লিনিং থেকে শুরু করে এক্স্যাক্টলি কোন কোন মেথডে বিশ্লেষণ করতে হবে, তারপরে ইভ্যালুয়েট করতে হবে, এবং ফাইনালি আমাদের যে রিপোর্ট, ফাইনাল রিপোর্টে সবকিছু মিলে যে আমাদের অবজেক্টিভ অ্যাকচুয়ালি ফিল আপ হয়েছে কিনা, বা আমরা যেগুলো নিয়ে কাজ করছি সবগুলো ভিজুয়ালাইজ করা থেকে মোটামুটি সবকিছু সম্পর্কে একটা ধারণা মোটামুটি পেয়েছি। আর অ্যাকচুয়ালি সবগুলো পার্ট কিভাবে রান করে মোটামুটি একটা ধারণা পেয়েছি এখন অব্দি। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞেস করব। ইমরান হোসেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এনামুল হক, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশিকুল ইসলাম, শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, আমি কি অডিবল? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, কাইন্ডলি আরেকজন একটু ফিডব্যাক দেন। জান্নাতুল নাইমা, শুনতে পাচ্ছেন? ওকে, জি, আপনি একটু বলেন কি বুঝলেন আমার এই ফার্স্ট পার্টে। ফার্স্ট পার্টে বুঝলাম যে মানে অবজেক্টিভ যেটা বুঝলাম, তারপরে সবগুলোকে গুছায় যে আনা, সেটাকে ডাটা এগ্রিগেশন এটাকে বলে বলে তারপরে তারপরে যে এগুলোর থেকে যে সবকিছু মানে ভুল ত্রুটি যেগুলো থাকে সেটাকে ডাটা ক্লিনিং এর মাধ্যমে আমরা কিভাবে সরাইতে পারি, মানে এগুলো। আর অ্যানালাইটিক মেথডোলজি এগুলো মানে আমি একটু আধা আধা বুঝছি। ওকে, ধন্যবাদ। আপনি যতটুকু রেসপন্স করছেন ধন্যবাদ। আমি এভাবে ক্লাস একটু সবার কাছ থেকে ফিডব্যাক নিব, সো যাতে করে ইন্টারেক্টিভ হয়। আচ্ছা, আমরা পরের পার্টে চলে যাই। এখানে অবজেক্টিভ বলতে আমরা সিম্পলি যেটা আসলে মিন করতেছি, আপনার কেপিআই ডিফাইন করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কি 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 কোশ্চেনে অ্যান্সার করবেন। এটা মাস্ট রিটেন ফর্ম হইতে হবে, মাস্ট। উইদাউট রিটেন কোনো কাজ করা যাবে না। এটা হইতে হবে রিটেন ফর্মে, এবং একটা সুন্দর করে একটা লগ মেনটেন করতে হবে। এটা একটা ওয়ার্ড বা একটা গুগল ডক ওপেন করবেন, ওইখানে তারিখ লিখবেন, কোশ্চেন লিখবেন, বা আপনি যে ফোল্ডার রাখতেছেন তোর ডিটেলস রেখে কি কি কোশ্চেন অ্যান্সার করতে হবে ওইটা এখানে টোটাল প্রসেস থাকতে হবে। সেকেন্ড যদি আসি, ওইটার বেসিসে যে ফরম্যাটটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে, ওই ফরম্যাটের এগেইনস্টে আপনি ডেটা কালেক্ট করে এভাবে করে মানে প্রিপেয়ার করা, এটা হচ্ছে অ্যাগ্রিগেশন, ইটস নট ক্লিনিং। এক্সাম্পল বলি, ডেইলি সেলস, ডেইলি সেলসটাকে আপনি কনভার্ট করলেন ডে 1, ডে 2, ডে 3, ডে 30, এটা হয়ে গেল হচ্ছে জানুয়ারি। এভাবে করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত হয়ে গেল কোয়ার্টার 1, তারপরে কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 হয়ে গেল একটা বছর 2018। এভাবে করে 2018 সামারি করে টোটাল সেল আসলো, টোটাল 19 সেল সামারি করে সেল আসলো, 20 আসলো। এই যে কাজটা করা, এটা হচ্ছে এগ্রিগেট করা। দেন হচ্ছে মেইন পার্ট ক্লিনিং, বড় একটা পার্ট, হুইচ ইজ 50% অলমোস্ট পুরো প্রসেসের মধ্যে। এইটা একটু আমরা বিস্তারিত আজকে আলোচনা করি, এটা একটু আমরা শিখি। এটার থিওরিটা আজকে শিখবো, এরপরে যখন আমরা প্রজেক্ট করব ওই প্রজেক্টে প্র্যাকটিক্যালি আমরা এটা মানে আমরা এক্সপেরিমেন্ট করব। তো থিওরিটা বোঝার ক্ষেত্রে আবারও বলছি, যখন ক্লিনিং করবেন তখন অবজেক্টিভ মাথায় থাকতে হবে। ওই যে বিরিয়ানি রান্না করার মতো, যে আলু কাটার আগে মানে আবার জিজ্ঞেস করতে হবে বা নিজেকে রিকল করতে হবে যে আমি কিসের জন্য কাটতেছি, বিরিয়ানি না ভাজি। একইভাবে ডেটাটা ক্লিন করার সময় আপনাকে কোশ্চেন দেখে রিকল করতে হবে, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস অ্যানালাইসিস, মানে লিস্ট অফ দ্য কোশ্চেন পড়তে হবে, হোয়াট স্পেসিফিক কোশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে, এটাটায় কোনো কি কি ভ্যারিয়েবল আছে, রিলেভেন্ট কোনো ভ্যারিয়েবল আছে কিনা, তারপরে ডেটা সোর্স কি কি অ্যাক্সেস করতে করা আছে বা ঠিক মতো করছি কিনা, যা যা লাগবে ধরেন ঠিক মতো নিছি কিনা। এক্সাম্পল ধরেন আপনি ক্লিন করতে বসছেন, আমাকে বলছে আলু নিয়ে আসতে, আমি আলু নিয়ে আসছি বাট মিষ্টি আলু নিয়ে আসছি ভুলে। এখন যে ক্লিন করতেছে কাটার সময় সেটা দেখবে, সে তো বলবে যে ভাই কি নিয়ে আসছেন, এই আলু না তো, এটা এই আলু গিয়ে চেঞ্জ করেন, বলেন মিষ্টি আলু, নর্মাল আলু দিতে, এটা তো মিষ্টি আলু, এটা দিয়ে রান্না করা যাবে না। তার মানে ক্লিন করার সময় যদি কোনো ভুল, মানে ক্লিনিং ফেজে আপনার অ্যাগ্রিগেশনের ভুলভ্রান্তি ধরা পড়ে, যে আপনি যখন ডেটা কালেক্ট করতেছেন যদি রাইট
ফর্মের রাইট সোর্সে ডেটা কালেক্ট না করে থাকেন, ওই ক্লিনিং করার সময় ধরা পড়ে যায়। সো ওইটা তখন আবার ব্যাকফোর্ডে যে ঠিক করে নিয়ে আসতে হয়। তো ওই জিনিসটা চেক করতে হয়। এরপর হচ্ছে কোনো স্পেসিফিক ফরমেশন বা ফরম্যাট মেনটেন করতে হয় কিনা, হ্যাঁ, ওই জিনিসটা এখানে রাখতে হয়। এটা হচ্ছে প্রথম কাজ, যে আইডেন্টিফিকেশন, যে আপনি ডেটাটা নিয়ে কাজ করার আগে ডেটার অ্যাসেসমেন্ট করলেন, এভরিথিং ইজ মানে পারফেক্ট কিনা, কাজ মানে ক্লিনিং শুরু করার আগের কাজ হচ্ছে এটা। এইবার যখন ক্লিনিং শুরু করছেন, তখন প্রথম কাজ হচ্ছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট। কোয়ালিটি অ্যাসেসমেন্টের মধ্যে কি করি আমরা? প্রথমে যে কাজটা করি, ওই আমরা দেখি যে ডাটার মধ্যে কোনো মিসিং ডেটা আছে কিনা। যেমন ধরেন আমরা একজন ভদ্রলোকের অ্যাটেন্ডেন্স রিপোর্ট আমরা অ্যানালাইসিস করতেছি। অ্যাটেন্ডেন্স রিপোর্টের মধ্যে তার পুরো মাসেই সে উপস্থিত ছিল, কিন্তু কোনো কারণে একদিন সিস্টেমের এররের কারণে তার ডেটাটা এন্ট্রি হয় নাই, ওই দিন তাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে, বাট আমি কনফার্ম হয়েছি যে সে ওই সময়টায় উপস্থিত ছিল। এখন ওই দিনে তার তাহলে উপস্থিত আওয়ারটা কয়টা, এটা আমি যদি এক্সাম্পল যে আমি কিভাবে বের করতে পারি, ধরেন আমি ধরে নিলাম যে সে প্রতিদিন অন টাইমে অফিস করে, অন টাইম, এবং তখন কি করে ধরে নিই কি, যেহেতু সে পুরো গত 25 দিনের 25 দিনই অন টাইম করছে, তার মানে ওই দিনটা আমরা ধরে নেই বেসড অন প্রিভিয়াস ডেটা যে সে ওই দিনে অন টাইমে অফিস করছে। তো এটা হচ্ছে মূলত মিসিং ডাটা গুলো দেখা, যে কোনো ডাটা মিসিং আছে কিনা, থাকলে ওটা আমরা রিপ্লেস করি কি দিয়ে, হিস্ট্রিক্যাল ডেটা দিয়ে, বা যেটাকে বলি মিন রিপ্লেসমেন্ট, এভারেজ দিয়ে আমরা রিপ্লেস করি। এরপরে কোনো কিছু ডুপ্লিকেট আছে কিনা, ধরেন এহসান নামে একটা, এই ক্লাসে অনেকেই থাকতে পারে, কিন্তু এহসানের যে ফোন নাম্বার বা এনআইডি কার্ড এইটা কিন্তু সেম হবে না। কিছু ডেটা থাকবে যেগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এটা ফিক্সড, নাম একই হইতে পারে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হবে, ফোন নাম্বার চেঞ্জ হবে, এনআইডি নাম্বার চেঞ্জ হবে, তো ওইটাকে বলতেছি ডুপ্লিকেট। অন্য নাম ডুপ্লিকেট হইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রাইমারি কি, আমরা যখন ডেটা নিয়ে কাজ করবো তখন স্টার স্কিমা আমি আপনাদেরকে দেখাবো। তো ওইখানে যখন ডেটাবেস বানাবেন, এক্সেল দিয়ে করবেন, যেটা দিয়ে করেন না কেন, আপনাকে এমন একটা ডেটার কলামকে মানে বেস ধরতে হবে, যেটার উপর বেস ধরে আপনি অন্য ডেটার সাথে কানেক্ট করবেন। ওইটা আমরা যখন স্টার স্কিমা, ডেটা ম্যানেজমেন্ট, আমরা যখন ডেটাবেস ডেভেলপমেন্ট বা মাস্টার ডেটা ডেভেলপমেন্ট শিখবো, তখন দেখাবো। তো ওই জায়গাটায় ওই পার্টিকুলার ওই ধরনের তথ্যগুলো আপনার কি হওয়া যাবে না, ডুপ্লিকেট হওয়া যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে আউটলায়ার আছে কিনা। ধরেন ডেটার মধ্যে একটা বড় রকমের একটা ইস্যু হচ্ছে আউটলায়ার। যদি ডেটায় আউটলায়ার থাকে, তাহলে হচ্ছে আপনার রিপোর্ট 100% ইরর আসবে। এখন আউটলায়ার কি জিনিসটা কি? আউটলায়ার জিনিসটা হচ্ছে এইরকম, যে এটা একটা সাধারণ কমন অবজারভেশন। উদাহরণস্বরূপ বলি, এই আউটলায়ার আইডেন্টিফাই করতে না পেরে অতীতে হাজারো কোম্পানি হাজারো কোটি টাকার ইনভেস্টমেন্ট লস করছে। আপনার হাজারো ইনভেস্টমেন্ট লস হবে যদি আপনি আপনার ডেটার আউটলায়ার প্রপারলি আইডেন্টিফাই এবং রিমুভ করতে না পারেন। ফর এন এক্সাম্পল, আউটলায়ারটা হচ্ছে একটা জাস্টিসের মতো। আউটলায়ার হলে ইনজাস্টিস হয়, আউটলায়ারটা যখন রিমুভ করে ফেলবেন তখন ডেটাটা জাস্টিফাইড হয়। উদাহরণস্বরূপ বলি যে আপনার একটা অফিসে আপনার 8,000 টাকা, 10,000 টাকা, 6,000 টাকার স্যালারির লোক থেকে শুরু করে 20 লক্ষ টাকার স্যালারির লোকও থাকে। এখন যদি এইচআর কে প্রশ্ন করা হয়, ধরেন এইচআর তাকে প্রশ্ন করলে আপনার কোম্পানির এভারেজ স্যালারি কত, সে উত্তরটা কি দিবে? যে সব এমপ্লয়ির স্যালারিকে যোগ করে নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে ভাগ করবে, আমরা যেটা 9, 10 এর ছোটবেলায় পড়ে আসছি, গড়, যে সকল এমপ্লয়ির স্যালারির যোগফল ডিভাইডেড বাই নাম্বার অফ এমপ্লয়ি। তাহলে ধরুন এখানে এভারেজ করলে ধরেন এক্সাম্পল চলে আসলো 65,000 টাকা। এইচআর বললো যে আমার কোম্পানিতে গড়ে সবাই 65,000 টাকা স্যালারি পায়। আর যে লোকটা পিয়ন, সে কি আসলে 65,000 টাকা স্যালারি পায়? এই যে মেসেজ নাম্বারটা এইচআর বললো, এটা কি রিলেট করে পিয়নের সাথে? না ভাই, রিলেট করে না। তাহলে এখানে এইচআর কি বলা উচিত ছিল, যে
আমাদের এখানে স্যালারি, এভারেজ স্যালারি কত আসলে এভাবে বলা যাবে না, তবে আমরা ডেজিগনেশন বা একটা ক্লাস্টার ওয়াইজ স্যালারি বলতে পারবো। সে ফর এক্সাম্পল পিয়ন লেভেলের এভারেজ স্যালারি হচ্ছে 9,500 টাকা বা 10,000 টাকা। যদি এই কথাটা বলে তাহলে কি এটা রিলেট করা যায় যে একটা পিয়নের স্যালারি 9.5 10, এটা ঠিক আছে। আর এর আগের উত্তরটা ছিল এভারেজ স্যালারি 65,000। আমার কথা কি বুঝতে পারছেন? তখন এইচআর বলবে যে এক্সিকিউটিভ লেভেলের এভারেজ স্যালারি 22,000, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভের এভারেজ স্যালারি 35,000, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এভারেজ স্যালারি 55,000 থেকে 60,000, ডেপুটি ম্যানেজার এভারেজ স্যালারি 80 থেকে 90,000, তারপর হচ্ছে ম্যানেজারের এভারেজ স্যালারি 1,10,000, সিনিয়র ম্যানেজারের এভারেজ স্যালারি 1.5 লাখ। তাহলে হচ্ছে জাস্টিফাইড, এটা একটা লজিক। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু যদি আমি এই ক্লাসিফিকেশন না করে ওই সবার স্যালারি যোগ করে বলে ফেলি, তাহলে কি আপনার জাস্টিফাইড হলো? তার মানে যে লোকটা 2 লাখ টাকা স্যালারি পায় তার বেতন কি 65,000? সেটা কিন্তু হলো না। তো ওই ক্ষেত্রে এটা যেমন এই ক্ষেত্রে কি হলো, আউটলায়ার থাকলে ডেটার ইররিলেভেন্সি বেড়ে যায়। আরেকটা সহজ এক্সাম্পল দেই, ধরেন 5 জন ফ্রেন্ড মিলে কোনো একটা জায়গায় খাবার খেতে গেছে। তো একজন ফ্রেন্ড ধরেন একাই 6-7টা আইটেম অর্ডার করছে, ধরেন ওই কয়টার আইটেমের বিলিং হচ্ছে ধরেন 2,000 টাকা। আর বাকি 3 জন ফ্রেন্ড বা ধরেন 1,000 টাকা সে একজন অর্ডার দিছে, আর বাকি 3 জন মিলে অর্ডার দিছে ধরেন এক্সাম্পল হচ্ছে ফর এক্সাম্পল 1,000 টাকা, টোটাল বিল আসে 2,000। এখন যেই ফ্রেন্ড 1,000 টাকা অর্ডার দিছে ও বললো তাহলে সব মানে ঠিক আছে আমরা সবাই মিলে বিলটা ভাগ করে দিই। তখন বিল ভাগ করে দেখা গেল যে ব্যক্তি ধরেন একটা বার্গার আর একটা পানি খাইছে তার ধরেন বিল আসছে 250, আর ওই ছেলেটার একাতে খাইছে ওর 1,000 টাকার বিলটা ডিস্ট্রিবিউট হয়ে ওর বিল হয়ে গেছে ধরেন এক্সাম্পল 500 করে, 4 জনে 500 করে 2,000 টাকা বিল দিবে। ও বলতেছে যে আমি খাইছি মাত্র 250 টাকা, তো তুই খাইছিস পুরোটা, তাহলে এটা কি জাস্টিফাইড হলো? লজিকটা চিন্তা করে, এটা কি জাস্টিফাইড হলো? জাস্টিফাইড কোনটা? যে এই ক্ষেত্রে ভাই তোর বিল তুই দে, আমার বিল আমি দিচ্ছি, আমরা 3 জন মিলে 250 টাকা করে বিল দেই, আর তোর 1,000 তুই দে, কারণ তুই আমাদের সাথে আমাদের নাম্বার সাথে তোর নাম্বার ম্যাচ করে না। সো এই 4 জনের মধ্যে আউটলায়ার হচ্ছে ওই ফ্রেন্ডটা যে 1,000 টাকা বিল বানাইছে, বাকি সবার হচ্ছে বিল হচ্ছে আপনার 250 টাকা। এটার আরেকটা এক্সাম্পল দেই, মাঠের মধ্যে 10-15-16টা বাচ্চা খেলতেছে। তো ওইখানে একজন ভদ্রমহিলা আপনার একটা ছোট বাচ্চা কোলে নিয়ে বসে আছে। তো ওই ভদ্রমহিলার বয়স হচ্ছে 70, আর কোলের বাচ্চাটার বয়স হচ্ছে 6 মাস, আর মাঠে খেলতেছে বাচ্চাদের বয়স হচ্ছে 10 বছর। এখন এই একজন বলতেছে যে এইখানে যতগুলো মানুষ আছে তাদের এভারেজ গড় বয়স হচ্ছে 18। কেন? কারণ ওই 70 বছরের বয়স আর 6 মাসের বাচ্চা বয়স আর এখানে গড়ে সবার বয়স এভারেজ করলে এইটার সাথে বয়স হয়ে যায় 18, কিন্তু সবার বাচ্চাগুলোর বয়স হচ্ছে গড়ে 12-13। কেন 18 হইলো? কারণ ওই 70টা এখানে যোগ হয়ে গেছে, এই জন্য 18 হইলো। এখন যদি আমি 70টাকে বাদ দিয়ে গড় করি আর 6কে বাদ দিয়ে গড় করি, তখন দেখা যাবে যে 12 বছর 6 মাস। তখন বলবো যে হ্যাঁ এখানে যে বাচ্চাগুলো আছে ওদের গড় বয়স হচ্ছে 12.5 বছর। তাহলে কোনটা জাস্টিফাইড? আমার এই 3টে এক্সাম্পল আপনারা কি মানে ইমাজিন করতে পারতেছেন? আউটলেটটা কি বুঝতে পারতেছেন? ওকে, কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, তা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এগুলোকে অ্যাসেস করে এগুলোকে আমরা আইডেন্টিফাই করব। দেন যে কাজটা হচ্ছে আমরা এটাকে কি করব, রিমুভ করা শুরু করব। রিমুভ এগুলো সব হাইলাইট করব, হাইলাইট করে ফাইলটাকে একটা, আমি এখন আপাতত কিন্তু এক্সেল বা গুগল শিটের চিন্তায় আছি, আমরা কিন্তু এসকিউএল অন্য কিছুতে নাই, আমরা এক্সেল এর কথাই চিন্তা করেন। তো ওইটাকে আমরা কি করব, হাইলাইট করে কালার টালার করে দেন আরেকটা কপি করে ওই ফাইলটাকে আমরা কি করব, আমরা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব তখন দেখাবো। ওই ফাইলটাকে আমরা কি করব, যে ওটাকে আমরা তখন ক্লিন করা শুরু করব। আচ্ছা, তারপরের কাজটা হচ্ছে কি, ফাইনালি আমরা রিচেক করব যে সব ঠিক আছে কিনা। রিচেক করার পর আমার ডেটা ক্লিনিং এর পার্ট অলমোস্ট 60% শেষ বা 70% শেষ, এখনো 30% কাজ বাকি আছে। এই 30%টা কি, ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট এই ডেটা ক্লিনিং এ, ডেটা ক্লিনিং নাই, ডেটা অ্যানালিটিক্যাল প্রসেসে এটা আসলে বাদ দিলে সব বাদ। হ্যাঁ, তো ডকুমেন্টেশন পার্ট হচ্ছে এরকম যে আপনি ডেটা ক্লিন করার সময় প্রত্যেকটা পয়েন্টে
এই ক্লিনিং এর ফেজের স্টেজগুলো লিখে রাখতেছেন। যদি কোনো ক্রিটিক্যাল কোনো ইস্যু থাকে ওটাকে লিখে রাখতেছেন। কোথাও যদি কোনো লিমিটেশন থাকে, ধরেন রফিক সাহেবের অ্যাটেন্ডেন্স আপনি এভারেজ করে দিয়েছেন, এটা নোট লিখে রাখতে হবে যে রফিক সাহেবের ডেটা মিসিং ছিল, ওইখানে আমরা ওনার প্রিভিয়াস 30 দিনের অ্যাটেন্ডেন্সের কখন আসছে ওই টাইমটাকে এভারেজ করে আমরা ওই যেদিন মিসিং ছিল ওই টাইমটা বসাই দিছি। অথবা এই স্যালারি রিপোর্ট ক্যালকুলেট করার সময় আমরা সবার স্যালারিকে গ্রুপ ওয়াইজ ভাগ করে এখানে আমরা রাখছি। বা বিল দেওয়ার সময় আমরা আমাদের বিলগুলো যেহেতু সবার বিল করে একই রকম আসছে, এই জন্য আমাদের বিলগুলোকে এই ক্যাটাগরিতে রাখছি, আর বেশি বিলগুলোকে বাদ দিয়ে আউটলারকে বাদ দিয়ে আমরা এভারেজ বিল করছি। তো এই জিনিসগুলো কি করতে হবে, রিটেন ফর্মে রাখতে হবে। কেন রাখতে হবে তার একটা এক্সাম্পল বলি। আপনারা খেয়াল করে দেখবেন, একটা কোম্পানিতে যখন যেই টিমে থাকে, স্পেশালি ডেটা নিয়ে যারা কাজ করে বা রিপোর্টিং নিয়ে কাজ করে, তো সে কোনো একটা রিপোর্ট করার পর সাধারণত রিপোর্টটাই ম্যানেজমেন্টের কাছে সবার কাছে থাকে, কিন্তু ওইটার ব্যাকগ্রাউন্ড বা ওয়ার্কিং ফাইল কারো কাছে থাকে না, বা ওইটার রিডমি ফাইল বা ডকুমেন্টেশন ফাইল কারো কাছে থাকে না। না থাকার ফলে কি হয়, ওই লোকটা যদি কোনো কারণে কোম্পানি থেকে চলে যায়, তাহলে শুধু রিপোর্টটা থেকে যায়, কিন্তু ওই রিপোর্টটা যে কিভাবে তৈরি হলো বা কি কি লিমিটেশন কি কি প্রসেসে করছে ওই তথ্য সহ সব চলে যায়। বা যদি ডকুমেন্টেশন না করা থাকে, নতুন কেউ আসলে যদি তাকে রিপোর্ট দেওয়া হয় যে এই নেন রিপোর্ট, আমাদের আগের ভদ্রলোক ছিল সে এইভাবে রিপোর্ট করতো, এখন এই রিপোর্ট আপনি বানায় দেন, ওই লোক কখনোই ওইরকম রিপোর্ট বানাইতে পারবে না এট এ গ্ল্যান্স, মানে এট দ্য ফার্স্ট টাইম, যদি না তার কাছে ডকুমেন্টেশন থাকে। তাকে দুনিয়া ঘুরতে হবে, তারপরে রিপোর্ট বানাইতে হবে। তো ওই জন্য আমরা কি করি, আমরা ডকুমেন্টেশন রাখি। নতুন টিম, আমাদের টিমে যখন নতুন কেউ আসে তখন আমরা পুরাতন ফাইলগুলা ডকুমেন্টেশন পড়তে দেই। এই যে ডকুমেন্টেশন পড়ো, এই ডেভেলপমেন্টের ডকুমেন্টেশন পড়ো, ওইটা ডকুমেন্টেশন পড়ো, পরে জিনিসটা বুঝো, এবার তুমি নেক্সট রিপোর্টটা তুমি বানাও। তখন কি থাকে, সব ক্লিয়ার কাট ইনফরমেশন দেওয়া থাকে, সে পড়ে পড়ে সবকিছু বুঝতে পারে, সে জানে যে কোথায় তার কি কাজ করতে হবে। সে যদি একটু এক্সপার্ট থাকে তখন সে ধরতে পারে যে আমার আগের লোক এখানে ভুল করছে, এই জায়গায় এটা ধরার কথা ছিল সেটা ধরে নেই, এখানে সে লজিক্যালি ভুল করছে, এইটা তখন হাইলাইট করে এইটা নতুন ইম্পোজ করে কাজটা করতে হয়। তো ডকুমেন্টেশন হচ্ছে একটা কোম্পানির জন্য একটা প্রাণ, মানে হার্টের মতো কাজ করে এই প্রসেসে। যদি ডকুমেন্টেশন প্রপারলি না থাকে, না মেনটেন করেন, আপনার কাজ অ্যাকচুয়ালি কাজই না। আপনি কোন রকম নামকাওয়াস্তে ধরি মাছ নাচি পানির মতো কাজ করতেছেন, নামকাওয়াস্তে কোন রকম করে দিচ্ছেন, ওইটা প্রফেশনালিজমের মধ্যে পড়েই না। সো ডকুমেন্টেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে এতটুকু পর্যন্ত চলে আসলাম। এরপরের যে পার্টগুলো থাকে, অ্যানালিটিক্যাল মেথোডোলজি, এখানে আমরা ক্লিন করার পর দেন হচ্ছে আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল মিন, ধরেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেমন ধরেন সাম, সামিফ, কাউন্ট, কাউন্টিভ, এভারেজ, এভারেজিভ, ম্যাক্স, মিনি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েশন, কোভেরিয়েন্স, এই যে স্ট্যাটিস্টিক্যাল যেই ইনফরমেশন গুলা, এগুলো দিয়ে আমরা যে রেজাল্টটা বের করি। আবার ম্যাথমেটিক্যাল, ধরেন আপনি যদি ক্যালকুলেশন করেন, এভারেজ সাম করতেছেন, পার্সেন্টেজ করতেছেন, আপনার এক্সপোনেন্ট করতেছেন, এই জিনিসগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল। তো তারপরে হচ্ছে বা আপনি এখানে কি করতেছেন, রিগ্রেশন করতেছেন, কোরিলেশন করতেছেন, এগুলো স্ট্যাটিস্টিক্যাল। এগুলো করে কি করলেন, ওই ক্লিন ডেটার উপর ভিত্তি করে কোশ্চেন তৈরি, রেজাল্ট তৈরি করলেন। রেজাল্ট গুলো বের করার পর আপনার রেজাল্টটা যে ঠিক আছে কিনা এটা একবার রিচেক করা। এটা অবশ্যই আপনি একা কাজ করেন বা টিমের কাজ করেন, এটাকে একবার অবজেক্টিভ অনুযায়ী রিচেক করতে হবে, মানে এটাকে আমরা ভ্যালিডেশন বলি। তো ভ্যালিডেশন এই ক্ষেত্রে আমরা তখন এরপরে ভ্যালিডেশন রিপোর্টিং, যে সিম্পলি এখানে আপনার স্কিল সেট লাগবে, হচ্ছে ওয়ার্ড লাগবে, ওয়ার্ডের বা পাওয়ার পয়েন্টে, বা এই বিআই যদি ডেভেলপ করতে বলা হয় তখন বিআই স্কিল থাকতে হবে। তো এখানে ফ্যাক্টর হচ্ছে যে এই যে প্রসেসটায়, এই প্রসেসে সাধারণত এই যে আমরা তখন যেটা আলোচনা করলাম, এই আলোচনায় বিজনেস অ্যানালিটিক্স সাধারণত আপনার যে রেফার করা হচ্ছে যে আপনার সাধারণত যদি কোনো একটা বিষয়ের উপর হিস্ট্রিক্যাল ডেটা আপনি নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ, যে যেখান থেকে আপনি ট্রেন্ড বের করতেছেন, প্যাটার্ন বের করতেছেন, রুট কজ বের করতেছেন, এবং ওগুলো বের করে ওইখান থেকে যে তথ্যগুলো আসছে, তথ্যের উপর ভিত্তি করে আপনি কি করেছেন, ইনফরমেশন মানে ডিসিশন নিচ্ছেন যাতে করে বিজনেসটাকে রান করতে পারেন, ওইটাকে আমরা বলতেছি বিজনেস অ্যানালিটিক্স। তো এইগুলো সাধারণত আপনার দেখা যাচ্ছে যে তিন ধরনের
ফেজে এটা ব্যবহৃত হয়ে থাকে। একটা হচ্ছে ডিসক্রিপটিভ, একটা হচ্ছে প্রিডিক্টিভ, একটা হচ্ছে পার্সপেক্টিভ। এই তিনটা ফেজে অ্যানালিটিক্সটা হয়ে থাকে। সাধারণত যত হিস্ট্রিক্যাল ডেটা, পাস্টের ডেটা নিয়ে যদি কোনো কাজ করা হয়ে থাকে তখন ওটাকে বলি ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। যেমন ধরেন আমাকে বলা হয়েছিল সেলস রিপোর্ট করতে কি মাসের, ধরেন আজকে হচ্ছে ধরেন এক্সাম্পল জুলাই মাসের 1 তারিখ, আমাকে বলছে জুন মাসে রিপোর্ট করতে, তাহলে আমি আসছি কোথায়, জুলাই মাসে, আর করতেছি কোন মাসের, জুন মাসের। ওটা কি আমার পাস্ট ডেটা, যদিও রিসেন্ট পাস্ট, গত মাসের ডেটা, গত বছরের ডেটা, গত 10 বছরের ডেটা। আপনি ওইখানে আপনি খেয়াল করে দেখবেন আমাকে যতগুলো প্রশ্ন করা হয়েছিল সবগুলো প্রশ্ন ছিল পাস্ট রিলেটেড। যেমন আমাদের কোম্পানিতে সেল কত হয়েছিল গত জুলাই মাসে, আমাদের কোম্পানিতে যতগুলো প্রোডাক্ট সেল হয়েছিল তার মধ্যে প্রফিট কোনটায় বেশি ছিল, আমাদের কোম্পানিতে যতগুলো মানে সেলস পারসন আছে তার মধ্যে গত মাসে কে ভালো ছিল, আমাদের কোন কাস্টমারটা আমাদেরকে বেশি প্রফিট দিয়েছিল। সব কিন্তু কি ছিল, অতীত নিয়ে প্রশ্ন, অতীত নিয়ে কথা। তো এইটাকে আমরা বলছি ডিসক্রিপটিভ অ্যানালাইসিস। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ, আমেরিকার মতো জায়গায় বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত ওদের যত অ্যানালাইসিস হয় সবগুলো অ্যানালাইসিসকে যদি আপনি সামারি করেন এই 3টা ভাগে, যে কোন কোন মানে এই 3 ভাগের মধ্যে 90% টাইমেই ডিসক্রিপটিভ অ্যানালাইসিস নিয়ে ওরা কাজ করে, 90% টাইম। এটা একটা স্টাডিতেও পাবলিশ হয়েছিল যে ইউএস এর মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানি তারা যেই অ্যানালিটিক্স মেথড ফলো করে তার মধ্যে দেখা যাচ্ছে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ডিসক্রিপটিভ অ্যানালাইসিস মেইনলি এই মানে আপনার ব্যবহৃত হয় বেশি। আচ্ছা, ডিসক্রিপটিভের পরে চলে আসি প্রিডিক্টিভ, যে ভবিষ্যতে আমি এই যে কাস্টমার গুলো এখন আমার গত মাসে যে কাস্টমার গুলো আনহ্যাপি হয়েছে, তো আগামীতে এমন মানে কোন কোন কাজ, মানে আমার কোন কোন কাজ করতে পারি। এক্সাম্পল মানে আগামীতে যদি আমি সেলস যদি 10% বাড়াই দেই, তাহলে আমার ডিসকাউন্ট যদি আমি 10% বাড়াই দেই, তাহলে কি আমার যে কাস্টমার গুলো আমার এই গত মাসে পারচেজ করে নাই তারা কি পারচেজ করবে। এখন কিন্তু প্রশ্ন চলে আসছে ভবিষ্যৎ নিয়ে, যে আমার যে এমপ্লয়িটা গত গত বছর মানে গত মাসের সার্ভে, এমপ্লয়ি অফিসের সার্ভেতে তাদের স্কোর নেগেটিভ ছিল কোম্পানির প্রতি, তো আমি যদি ওদেরকে প্রপারলি স্যালারি অন টাইম বা বোনাস বা ইনসেন্টিভ বা একটা ট্রেনিং বা একটা রিক্রিয়েশন ব্যবস্থা করে দিই, ওরা কি কোম্পানির প্রতি রেটিংটা বাড়াই দিবে, ওরা কি হ্যাপি থাকবে। এই যে ঘটনা বলতেছি, আমি কি বলতেছি, আমি কোনো কাজই করি নাই কিন্তু আমি বলতেছি যদি আমি এই কাজটা করি তাহলে কি আমার ওইটা হবে। যদি আমি প্রতিদিন 150 গ্রাম করে প্রোটিন খাই আর যদি হালকা পাতলা ওয়ার্কআউট করি তাহলে কি আমার বডি বাড়বে, বা যদি আমি প্রোটিনটা কমাই দিই বাট ওয়ার্কআউটটা বাড়াই দিই তাহলে কি আমার ওয়েট কমবে। আমি কিন্তু এখন একটাও করি নাই, বাট আমি বলতেছি যদি আমি এটা করি, একটা কাজ করি আর ওর এগেইনস্টে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টকে আমার ওই রেজাল্ট আসবে, মানে আমি কোনো একটা কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য কোনো একটা কাজকে আমি স্পেসিফিক করে দিলাম, এইটাকে বলি আমরা প্রিডিক্টিভ অ্যানালাইসিস। এই কাজটা এটা হচ্ছে প্রিডিক্টিভ। আর আরেকটা হচ্ছে পার্সপেক্টিভ অ্যানালাইসিস। এটা হচ্ছে কি হচ্ছে, this involving using optimization and simulation technique to identify the best course of action to take a given solution। হ্যাঁ, তো যেমন এখানে এই জিনিসটা বলতে বোঝায় যে আপনার প্লেন যখন ক্র্যাশ করে তখন কয়েকভাবে সিমুলেশন করে দেখায় যে পাইলট যদি ওই সময় এই ডিসিশন নিত তাহলে মনে হয় প্লেনটা এদিক দিয়ে এদিক যেত, পাইলট যদি ওইটা করতো ওইটা হইতো, এটা করতো ওইটা হইতো। একটা হচ্ছে যে একটা ঘটনা তো ঘটে গেছে, কিন্তু কোন অতীতের যে ঘটনাটা ঘটছে ওই ঘটনা যদি আমি অতীতে চেঞ্জ করতাম তাহলে ভবিষ্যতে যে আমার আসলে কি হইতো ওইটা প্রিডিক্টিভ করা, ওইটাকে একটা ভিজুয়ালাইজ করে ওইটার রেজাল্টটা বের করা, ম্যাট্রিক্সটা বের করা, ওইটাকে আমরা বলছি পার্সপেক্টিভ। বা আরেকটা বিষয় আসে যে
উপরেরটা প্রিডিক্টিভে যেটা বলা হয় সেটা হচ্ছে আমি যদি 10% ডিসকাউন্ট দেই তাহলে কয়জন কাস্টমার আমার আগামীতে আরো কিনবে, বা আমি যদি সামনে একটা ট্যুর অ্যারেঞ্জ করি আমার কতজন এমপ্লয়ি আমার কোম্পানিতে সার্ভে রেটিং এ আরো ভালো করবে, বা আমি যদি 10 ঘন্টা পড়ি তাহলে আমি আমি এ প্লাস পাওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট বেড়ে যাবে, এটা হচ্ছে প্রিডিক্টিভ। আর একটা হচ্ছে ভাই ঘটনা এটা ঘটে গেছে, এখন বলেন কি করতে পারি, আমার দরকার এ প্লাস, আমি কি করব, তখন সে বলতেছে যে আপনার যদি এ প্লাস দরকার আপনাকে টানা 16 ঘন্টা করে পড়তে হবে, আপনার প্রিভিয়াস হিস্টরি এবং যা গ্যাপ আছে এই গ্যাপ ফিল আপ করতে হলে 16 ঘন্টার নিচে পড়লে হবে না। একটা হচ্ছে আমি রেজাল্টও বলতেছি, তার এগেইনস্ট আমি এক্সপেকটেশন চাচ্ছি যে কি হবে। আর আরেকটা হচ্ছে ভাই আমি রেজাল্ট চাই এইটা, আর কি করতে হবে বলেন, ভাই আমি 6 প্যাক চাই আর আমার কি কি করতে হবে বলেন। আমার কথা কি বুঝতে পারছেন? হুইচ ইজ কাইন্ড অফ প্রেসক্রিপশন। তো এই দুইটা মডেল নিয়ে যারা কাজ করে, এই দুইটা মডেল, এই দুইটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এই 2 লেয়ারে কাজ করে। আর প্রথম লেয়ারে কাজ করে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট এবং বিআই ডেভেলপার। সাধারণত তারা 90% আমি এই প্রথম লেভেল নিয়ে কাজ করে। আর মেজরিটি কোম্পানিতে এই লেভেলেই 90%, বাংলাদেশের প্রেক্ষিতে বলবো যে প্রায় 99.9% কোম্পানি এই লেভেলে কাজ করে, এখনো প্রিডিক্টিভ পার্সপেক্টিভে যাইতে পারে নাই। বিকজ এখানে হিউজ ডেটার রিকোয়ারমেন্ট থাকে, হিউজ ডেটা ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, যে আর্কিটেক্ট ওইটার মানে রিকোয়ারমেন্ট থাকে, যেখানে ডেটা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এগুলোর কম্বিনেশন থাকে। তো এগুলোর এনভায়রনমেন্ট সেটআপ এখনো আমাদের দেশে ওইভাবে হয় নাই, বাট হচ্ছে। টেক ইন্ডাস্ট্রিগুলোতে হচ্ছে, বাট যদি নন টেকের কথা চিন্তা করেন 100% ডিসক্রিপটিভের উপর দিয়েই যাচ্ছে, এটা দিয়েই আমরা সবাই পেট চালাচ্ছি। এই স্লাইডে কারো কোনো কোশ্চেন আছে? সবাই বুঝছি? এবারে বুঝছি। কোশ্চেন ছিল বলেন ভাইয়া। ভাইয়া, আমরা কি আপনার পার্টে এই তিনটা অ্যানালাইসিস সম্পর্কে শিখবো? না না ভাইয়া, আমি শুধু আপনাদেরকে ডিসক্রিপটিভ শিখাবো। ওকে ওকে। ভাইয়া এই স্লাইড রিলেটেড না, বাট একটু অন্য টাইপের কোশ্চেন ছিল, এটা কি এখন করবো? হ্যাঁ অবশ্যই, বলেন প্লিজ। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, সো আমি হচ্ছে এই কোর্সটা ফার্স্ট ক্লাসটা অফলাইন মানে ইউটিউবে যেটা দেওয়া ছিল ওইটা থেকে করছি, আর সেকেন্ড ক্লাস আজকে জয়েন করলাম। অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাস করার টাইমে আপনি হচ্ছে মেনশন করছিলেন যে কোর্সটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি না, মানে হচ্ছে একটু যারা ইন্টারমিডিয়েট আছে ওদের জন্য। সো হোয়াট ডু ইউ সাজেস্ট যে হচ্ছে আমি একদম বিগিনার হিসেবে লাইক এই কোর্সটা করে কতটুকু আউটকাম পেতে পারি? আমি বিগিনার ফ্রেন্ডলি না এটা মানে এইভাবে জিনিসটা বলি নাই। না না, মানে হচ্ছে এইভাবে একদম ক্লিয়ারলি এই ওয়ার্ডিং গুলো ইউজ করে নাই, জাস্ট হচ্ছে আমি আমার। আচ্ছা আমি জিনিসটা বলি ভাইয়া, ডেটা নিয়ে যদি কাজ করতে চান, যদি আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি এই এই লেয়ারটাতেই, এই লেয়ার আর হাইস্ট গেলে এই লেয়ারটা, অ্যাডভান্স লেভেলে গেলে এই লেয়ারে যায়। আদারওয়াইজ এই লেয়ারটায় আপনার সারফেসটা করতে হবে বেশি পরিমাণ। মানে নিচের গুলোতে আমার জন্য যাওয়া খুব টাফ হয়ে যাবে, না তাই তো? টাফ না, আপনি যাওয়ার স্কোপ পাবেন 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 কম, যাবেন যাইতে মানে যাইতে পারবেন। মানে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় যেতে গেলে আপনার যে পরিমাণ ডেটা লাগবে, রিসোর্স লাগবে, আর এই লেভেলের কোশ্চেন সাধারণত নন টেকে আপনাকে করবেই না। আমি ভাই অ্যাকচুয়ালি টেক কোনো কোম্পানিতে হচ্ছে মানে নিজেরে দেখতে চাই। আচ্ছা ওই টেক কোম্পানিতে দেখতে চান, আপনি টেকে যান নন টেকে যান, আপনার 90% কোশ্চেন আসবে, আপনার কাজ করতে হবে এই লেয়ারে। ওকে। ডিসক্রিপটিভ অ্যানালিটিক্যাল পর্যায়ে 90% কাজ করতে হবে। আপনি টেকে যান নন টেকে যান, নন টেক গেলে প্রায় বলা যায় 100% এটা, আর টেকে গেলেও 90%। এর পরের পোর্শনটা আসবে হচ্ছে প্রিডিক্টিভ এন্ড পার্সপেক্টিভ। যখন আপনি ডিসক্রিপটিভ অ্যানালাইসিস করার ক্যাপাসিটি বাড়তে থাকবে, আপনার মধ্যে যখন স্ট্যাটিস্টিক্যাল নলেজ থাকবে, যেমন সাকিব ভাই আপনাদেরকে আমার পোর্শন আর হচ্ছে প্রতীকের পোর্শন শেষ হওয়ার পর সাকিব ভাই আপনাদেরকে মূলত শিখাবে হচ্ছে এই লেয়ারটা, প্রিডিক্টিভ অ্যানালাইসিসের আপনাদেরকে অ্যালগরিদম গুলো শিখাবে।
বুঝতে পারছেন? জি ভাইয়া, আর পার্সপেক্টিভ অ্যানালিটিক্স এটা কি আমরা হচ্ছে? ভাই এই প্রিডিক্টিভ এন্ড পার্সপেক্টিভ বোথ আর অলমোস্ট সিমিলার। ওকে ওকে। যেটা আপনার ইউজ করতে হবে, মডেল ডেভেলপ করতে হবে, ডেটা ট্রেন করতে হবে, এরপর হচ্ছে রেজাল্ট মডেল থেকে রেজাল্ট গুলো বের করতে হবে। সাকিব ভাই, আমি একটু অ্যাড করি, হ্যাঁ, ফরহাদ বিন আজিজ, আপনি যে কথাগুলো জি ভাইয়া। বলছেন আমি শুনছিলাম আর কি। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে নাজিম যেটা বলছে যে আমাদের বাংলাদেশে কেন, বাইরের কান্ট্রিতে মোস্টলি হচ্ছে 90% কেসে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে বা ডেসক্রিপটিভ অ্যানালিটিক্স এর উপর বেস করেই পরবর্তী ডিসিশন গুলো নেওয়া হয়ে থাকে। প্রেডিক্টিভ অ্যানালিটিক্স খুব কম, মানে হচ্ছে টপ লেভেল কোম্পানি বা ওরকম বড় কোম্পানিগুলো আসলে নিয়ে ভাইয়া থাকে, কারণ মেইনলি তখন সাকিব ভাই একটু ইন্টারাপ্ট করি, মেইনলি রিসার্চের কাজে প্রিডিক্টিভ এবং পার্সপেক্টিভ ইউজ করা হয়, মেইনলি রিসার্চ, হ্যাঁ রিসার্চের কাজে ল্যাব, ল্যাবরেটরি রিসার্চ, অ্যাডভান্স যেমন ওই ক্ষেত্রে। আর আরেকটা জিনিস হচ্ছে যেমন হচ্ছে যে আমরা যে দেখি যে আপনার গুগল, ইন্টেল অথবা হচ্ছে মাইক্রোসফট, এরা কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট তৈরি করা আর বিক্রি করা না, ওদের কিন্তু বিশাল রিসার্চ একটা বড় একটা এরিয়া আছে, রিসার্চে বিশাল রকম একটা ফান্ডিং আছে। তো ওই রিসার্চের কাজে কিন্তু তারা এই প্রেডিক্টিভ প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স গুলো ইউজ করে। এখন প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্সে আমরা এখানে যে কথাটা লেখা আছে এটাকে যদি আমরা প্র্যাকটিক্যালিটির দিকে চিন্তা করি, তাহলে এটা চলে যায় আপনার মূলত মেশিন লার্নিং, ডিপ লার্নিং ওই জায়গাতে। তো ওই জায়গাটা আবার কারা করবে? ওই জায়গাতে বিজনেস অ্যানালিটিক্স এ যারা আছে তাদের থেকে এখানে কাজের স্কোপটা মূলত মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট বা এমএল অপস ইঞ্জিনিয়ার যারা আছে, ভাই আমি হ্যাঁ, বা এটা এআই এখানে ইঞ্জিনিয়ার, এক্সপ্লেন করতেছি তাদের, ভাইয়া। হ্যাঁ 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 right, এই যে এখানের মধ্যে দেওয়া আছে, এটা এক্সপ্লেন করলেই হবে, বুঝতে পারবেন। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমাদের এই কোর্সে আমি শুরুর দিকে আপনাদেরকে এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ডিসক্রিপটিভ অ্যানালাইসিস করাবো 2 মাস। সাকিব ভাই আপনাদেরকে প্রিডিক্টিভ অ্যানালাইসিসের যে স্ট্যাটিস্টিক্যাল মডেল থাকে, হাইপোথিসিস, ইনফারেন্সিয়াল, মানে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা সাকিব ভাই করাবে ওনার পার্টে, ঠিক আছে, যাতে করে আপনাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হয়ে যায়। তো আমি দেখাবো উপরেরটা, আর নিচের 2টা পার্ট দেখাবে সাকিব ভাই। আচ্ছা, এই নিচের 2টা পার্টে টেকনিক্যাল ফেজে গেলে, টেকনিক্যাল আমি আপনাদেরকে উপরের পার্টটা থিওরিটিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল এবং টেকনিক্যাল দুটাই দেখাই দেব, আমি এবং প্রতীক, আমরা এই দুটা এখানে দেখাই দেব। আর এই পার্টিকুলার পার্টে আপনাদেরকে শুধুমাত্র থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা দেওয়া হবে, টেকনিক্যাল এই পোর্শনে দেওয়া হয় না। টেকনিক্যাল এই পোর্শনটা আমাদের আলাদা একটা কোর্স আছে, যেটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট মেশিন লার্নিং কোর্স, ওইটা আলাদা। এখন ওইটার আবার ব্যাপার হচ্ছে আপনি এই লেয়ারে কাজ না করে, এই লেয়ার না বুঝলে এই লেয়ার জীবনও বুঝবেন না। আমার কথা কি আপনারা ক্লিয়ার? জি ভাইয়া এখানে clear। কোনো লুকোচুরি কিছু নাই। কেন নাই তার রিজনটা একটু বুঝায় বলি। এই যে একটা বিজনেস ইন্ডাস্ট্রিতে আপনার হায়ারার্কি বলেন, আপনার সকল ধরনের লোক প্রয়োজন হয়, ঠিক আছে? তো সাধারণত যখন আমরা রিপোর্টিং এর কাজগুলো করি, যে ডেইলি রিপোর্টিং এর কাজগুলো করি, তো ওই রিপোর্টিং এর কাজটাকে বলা হচ্ছে এমআইএস। এইটা সকল অর্গানাইজেশনে দরকার হয়, ম্যান্ডেটরি। এই এমআইএস এর টিম থাকতেই হয়। এখন যদি কোনো কোম্পানিতে ডেডিকেটেড এমআইএস না থাকে, তাহলে ওই কোম্পানির ওই ডিপার্টমেন্টের ওই এক্সিকিউটিভ এমআইএস এর রোল প্লে করে। সে ফর এক্সাম্পল, এই ধরেন এইচআর এর এমআইএস নাই, বাট তাহলে এইচআর এক্সিকিউটিভ, এইচআর হেড, তার দায়িত্ব হচ্ছে প্রতি মাসে রিপোর্ট ম্যানেজমেন্টকে পাঠানো। সেলস এর কোনো এমআইএস নাই, সেলস এর হেড বা সেলস ম্যানেজার বা সেলস এক্সিকিউটিভের কাজ হচ্ছে প্রতি মাসে একটা রিপোর্ট সামারি করে পাঠায়, তারা আবার এমআইএস এর কাজ করে। তো এমআইএস এটা লাগে, এটা হয়, বাই ডিফল্ট করতেই হয়। তো এমআইএস এর পোর্শনটা কোম্পানিতে মানে কমপ্লেক্সিটির দিক দিয়ে ডেটা সায়েন্সের, এটা পুরোটা হচ্ছে ডেটা সায়েন্সের একটা জগৎ। এটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট মানে ইনিশিয়াল শুরুর পার্টটা হচ্ছে এমআইএস। বাট এটা রেট কেন করা হয়েছে? বিকজ অফ এটা ডে টু ডে ইউজ হয়, এবং এটার কমপ্লেক্সিটি এবং বিজনেস ভ্যালুটাও ওই ডেটা সায়েন্সের রেসপেক্টে অনেক লো। এই কাজ যে করবে তার স্যালারি ডেটা সায়েন্সের রেসপেক্টে তার অনেক কম হবে দেন এই কাজ যে করবে। তো বাট এইটা আমাদের, এটা হচ্ছে প্রথম স্টেপ। এইখান থেকে রিপোর্ট করার পর প্রশ্ন আসলো যে গত মাসে সেল কত হইলো, ধরেন বললাম সেল হইছে এত টাকা, স্যার 10 লাখ টাকা। এখন প্রশ্ন হচ্ছে
পরে প্রশ্ন করলো আপনাকে, আচ্ছা 10 লাখ টাকা কেন মানে এত কম কেন হচ্ছে, এর আগের মাস থেকে গত মাসে কেন কম হচ্ছে? এখন এই যে কোশ্চেনটা করলো, আর এই কোশ্চেনের এগেইনস্টে যে উত্তরটা দেওয়ার চেষ্টা করতেছে কেউ বা উত্তরটা দিচ্ছে, এই উত্তর দেওয়ার প্রসেসটা হচ্ছে ডিটেকটিভ অ্যানালাইসিস। কেন সেল কম হইলো, কেন আমার স্টুডেন্ট ফেল করতেছে ওই সাবজেক্টে, কেন আমার কাস্টমার চলে যাচ্ছে, এই জিনিসগুলা হচ্ছে কেনর অ্যান্সার বের করতে গেলে আমরা তখন করি হচ্ছে এমআইএস এর পরের ধাপটা হচ্ছে ডিটেকটিভ অ্যানালাইসিস, যেটা হচ্ছে এমআইএস এর উপরের ধাপ। তো ওই ডিটেকটিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনার যে কাজটা করে তাকে বলা হচ্ছে ডেটা অ্যানালিস্ট, যে শুধুমাত্র বিজনেসের কোর ভ্যালুর ডেটাগুলোকে বের করে দেয়, কেন কেন এটা কেন হয়েছে, ওইটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কি কেন হয়েছে, এগুলা। আচ্ছা, তারপর হচ্ছে এইটা সে কেন অ্যান্সার বের করলো, বের করার পর দেন হচ্ছে এগুলোকে যখন সে একটা ড্যাশবোর্ড ভিজুয়ালাইজেশন করে এটাকে যখন সে রিপোর্টিং এর ফেজে চলে যায়, তখন এটাকে আমরা বলি বিআই ডেভেলপার বা বিআই অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, যারা হচ্ছে এই কেনর অ্যান্সারও দিতে পারে, অ্যাডিশনালি তারা ড্যাশবোর্ডও ডেভেলপ করতে পারে, তাদেরকে বলতেছি বিআই অ্যানালিস্ট। আচ্ছা, এর পরের যে ফেজ, এই ফেজটাকে বলা হচ্ছে প্রিডিক্টিভ অ্যানালিস্ট অ্যানালাইসিস, যেটা আমরা এই যে উপরের পেজে যেটা দেখলাম, এই যে এই জায়গাটায় প্রিডিক্টিভ, এই প্রিডিক্টিভ শুরু হয়েছে এইখান থেকে, হ্যাঁ, এই রোতে। তো এই যে প্রিডিক্টিভ অ্যানালাইসিস এর আগ পর্যন্ত এইখানে দেখা যাচ্ছে কি হয়, ফোরকাস্টিং হয়, ডেটা নিয়ে কাজ হয়, এইখানে হচ্ছে ডেটা সায়েন্সের আরো মোর এসপেক্টে যাওয়া হয়, যে প্রিডিক্ট করার ধাপ, প্রিডিক্ট করা যে আগামী 3 মাসে সেল কেমন হবে, আগামী 6 মাস পর আমার কোম্পানি কোন দিকে যাবে, কোন অবস্থা যাবে। এই জায়গাটায় তখন কি হয়, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, এই ইনফরমেশন গুলো দিয়ে আপনার তখন এই ফোরকাস্টিং গুলো করতে হয়। এগুলো যখন করতে থাকে আস্তে আস্তে, তখন পরবর্তীতে মেশিন লার্নিং, এটার সাথে কি রিলেটেড, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এগুলো জড়িত। যখন এগুলো করে আপনি একটা মডেল ডেভেলপ করে ফেললেন, তখন আপনি কি করলেন, এআই ইন্টিগ্রেট করে এটাকে একটা পুরো সার্চ মডেল বা প্রোডাক্ট বানায় ফেললেন, যেখানে কোশ্চেন লেখা মাত্র ব্যাকগ্রাউন্ডে সকল মডেল রান হয়ে অটোমেটিক আপনাকে অ্যান্সার করে দিবে, যেটা আপনারা এখন দেখতেছেন চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি একটা কোশ্চেন করতেছেন, ব্যাকগ্রাউন্ডে সকল কিছু করে রেডি করে আপনাকে অ্যান্সার করে দিচ্ছেন। এই যে ব্যাকগ্রাউন্ডে কাজগুলো হচ্ছে, এখন একটা বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের ডেফিনেটলি এইটা কাজ না, ডেফিনেটলি এটা কাজ না। সর্বোচ্চ আপনি এই লেয়ার পর্যন্ত যেতে পারেন, হ্যাঁ, যদি আপনি আপনার স্কিল ডেভেলপ করেন, দেন আপনি আস্তে আস্তে দিকে মুভ করতে পারবেন। বাট আপনি যদি এগুলো না শিখে যান, তাহলে এগুলো আপনার জন্য বুঝে করা এগুলো টাফ। সো ইটস এ লেয়ার, এগুলো হচ্ছে সিঁড়ি। সাকিব ভাই, একটা কোশ্চেন যদি করি, হ্যাঁ ভাইয়া বলেন। ম্যাথমেটিক্যাল টার্মস আসলে এই পাশে আসলে কতটুকু কমপ্লিকেটেড হতে পারে, লাইক প্রেডিক্টিভ অ্যানালাইসিস পর্যন্ত যদি অ্যানালিটিক্স পর্যন্ত যদি আমি যেতে চাই, তাহলে ম্যাথমেটিক্যাল টার্মস গুলো আসলে কতটা কমপ্লিকেটেড? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমি এখন বর্তমানে এই লেয়ারে কাজ করতেছি, এই লেয়ারটা, এই প্রিডিক্টিভ লেয়ার পর্যন্ত, এই ফোরকাস্টিং পর্যন্ত আমি কাজ করতেছি। আমার এর বাইরে আপাতত যাওয়ার কোনো ইচ্ছা নাই। কেন নাই? তার কারণ হচ্ছে আমি যে রেঞ্জে জব করি বা আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে, আমার কাজটা হচ্ছে রিপোর্টিং, ভিজুয়ালাইজেশন, এক্সপ্লেনেশন এন্ড অপারেশন এন্ড ফোরকাস্টিং, ডেটাগুলো নিয়ে কাজগুলো করা। ওই ক্ষেত্রে আমার কিছু কিছু কাজ করা লাগে, বাট আমার এই কাজটা খুবই কম করা লাগে না তা না, বাট খুবই খুবই কম করা লাগে এটা। তো এই লেয়ারে আমি যাচ্ছি না। এখন কথা হচ্ছে ম্যাথমেটিক্যালটা, আপনার এই লেয়ার পর্যন্ত বেসিক ম্যাথমেটিক্যাল নলেজ যদি আপনি সাউন্ড থাকেন, দ্যাট ইজ গুড এনাফ। আপনি একটা ধরেন এভারেজ কিভাবে বের করতেছে, এভারেজ কি কাজ করতেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে কাজ করতেছে, আর ধরেন এই জিনিসগুলো যদি আপনি ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা যদি বুঝতে পারেন, ওইটা যদি আপনি ধরতে পারেন, তাহলেই গুড এনাফ। এখন এরপরে যদি আপনি চলে যান, তখন আপনার দেখা যাচ্ছে আপনার রিগ্রেশন, ক্যালকুলাস, আপনার এই যে মেথোডোলজি গুলো, এইগুলো আপনার আস্তে আস্তে চলে আসবে। ওইখানে আপনার ম্যাথমেটিক্যাল টার্ম ডেফিনেটলি লাগবে। ওইখানে আপনার স্ট্যাটিস্টিক্যাল মানে অ্যানালাইসিস করার জন্য যেই অ্যাপ্রোচ গুলো আছে, ওগুলো আপনার লাগবে। ওই ক্ষেত্রে আপনার মাস্ট রিকোয়ার্ড ওই সাউন্ড নলেজটা থাকা রিকোয়ার্ড। বাট অ্যাজ এ বিজনেস ব্যাকগ্রাউন্ড এই লেয়ার পর্যন্ত গুড এনাফ।
আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যারা বিজনেস অ্যানালিস্ট থাকে, তাদের থেকে আসলে ডাটা অ্যানালিস্টের আসলে দূরত্ব কত? ভাইয়া সেম, বরং বিজনেস অ্যানালিস্ট হচ্ছে ডেটা অ্যানালিস্ট বিজনেস অ্যানালিস্টের উপরে থাকে। ওকে, মানে ভাই আমি হচ্ছে যতটুকু জানি বিজনেস অ্যানালিস্ট যারা থাকে ওদের তো হচ্ছে জাস্ট রিপোর্টিং পার্ট পর্যন্ত থাকে, ভাইয়া আর কি বিজনেস ডাটা অ্যানালিস্ট দুই রকম। ভাইয়া বিজনেস অ্যানালিস্টের দুই রকম, একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে টেকনিক্যাল। ফাংশনাল বিজনেস অ্যানালিস্টের রোল হচ্ছে রিপোর্টিং, ভিজুয়ালাইজেশন, এক্সপ্লেনেশন, মনিটরিং, এক্সিকিউশন। বুঝা গেছে ভাইয়া? আর যারা টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট ওরা হচ্ছে সেলস পারসন, ওরা হচ্ছে কাইন্ড অফ সেলস পারসন। ওরা অ্যাজ এ সেলস টিমের পার্ট হয়ে কাজ করে ক্লায়েন্টের সাথে এবং টিমের সাথে, বাট তারা নো হাউ জানে, তারা টেকনিক্যাল সব জানে, তারা এগুলো বুঝে, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ বুঝে, তারা কিভাবে বানাইতে হবে, তারা টিমের সাথে কথা বলে কমিউনিকেট করে। এটা রেগুলার সেলস টিমে যদি একটু অ্যাডভান্স লেভেলের লোকজন যারা হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে একটা প্রোটোটাইপ রেডি করে ক্লায়েন্টকে বুঝায়, তারাও ডেভেলপমেন্ট কিছুটা বোঝে, পারে, তারা চাইলে ডেভেলপার হইতে পারে, বাট তারা ক্লায়েন্ট এন্ডে ফোকাসটা বেশি থাকে, কমিউনিকেশন স্কিলটা বেশি থাকে। বুঝা গেছে? তারা হচ্ছে টেকনিক্যাল বিজনেস অ্যানালিস্ট। যেমন একটা সফটওয়্যার কোম্পানিতে যে সেলস পারসন আসে, এসে কথা বলে যে স্যার আপনার কি সফটওয়্যার লাগবে বলেন, এটার জন্য কি করতে হবে, তখন তারা এটাকে রেডি করে প্রোটোটাইপ দেখায়, আবার ডেভেলপার সাথে বুঝায় যে এখানে এটা হবে না, এখানে আর্কিটেকচার এমন হওয়া উচিত, এখানে এটা হওয়া উচিত। সবগুলো টিমের সাথে কোলাবরেট করে তারা একটা ব্রিজ বিটুইন কাস্টমার এন্ড ডেভেলপার। আর ফাংশনাল বিজনেস অ্যানালিস্ট ইজ ব্রিজ বিটুইন বোর্ড অফ ডিরেক্টরস, কোম্পানির ওনার ভার্সেস কোম্পানির আদার্স এমপ্লয়ি। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি। কোশ্চেন ক্লিয়ার? জি ভাইয়া, জি ক্লিয়ার। ওকে, আর কারো কোনো কনসেপচুয়াল কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এরকম যে আহ, এই বিজনেস অ্যানালিটিক্স এর যে পুরো প্রসেসটা, এই প্রসেসটাতে আমরা যে কাজগুলো বা যে সকল অ্যানালাইসিস করার জন্য সফটওয়্যার বলি, টুলস বলি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই যে শিখতেছি, এটা বাংলাদেশে যখন আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে যাই, তখন ওদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, পিডি জবসে হোক অথবা লিঙ্কডইনে হোক, তখন মোটামুটি ওরা অনেক কিছুই চায়। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি আমাদের সব লাগে কিনা কোম্পানিতে। অনেক অনেক জায়গায় দেখা যায় না যে এক্সেল চায়, পাওয়ার বিআই চায়, গুগল অ্যানালিটিক্স চায়, এসকিউএল চায়, পাইথন চায়, আর চায়, দুনিয়া সব কিছু চায় বসে থাকে। আদৌ কি তাদের কোম্পানিতে পুরো জিনিস সব জিনিস লাগে? প্রয়োজন কি? সুন্দর কথা বলছেন সাকিব ভাই। প্রথম কথা হচ্ছে এই যে এখানে আসি, তাহলে জিনিসটা মনে হয় অ্যান্সার আর একটু ভালো দিতে পারবো। এই যে ডোমেন নলেজ, এই ডোমেন নলেজটা চাই হচ্ছে যেই সব জবে বলা থাকে যে 5 to 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে, ওইটা হচ্ছে ডোমেন নলেজটা তারা চায় ওই ডোমেনে। ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন বলে যে আমি এসকিউএল চাই, পাইথন চাই, তখন হচ্ছে এই লেয়ারে এই নলেজটা কাজে লাগে। ডেটাগুলো কালেক্ট করা, ডেটাগুলোকে প্রসেস করা, ওই লেয়ারে এই স্কিলটা লাগে। তো এই স্কিলটা আপনার যদি কোম্পানিটা হয় ফিনটেক কোম্পানি, যদি হয় লার্জ ইন্ডাস্ট্রি, তখন তারা তো আর ডেটা এক্সেলে রাখবে না, তারা তো রাখবে যে লার্জ কোনো ডিপোজিটরিতে রাখবে। তো ওইখান থেকে ডেটাগুলোকে নিয়ে ইডিএ করা, ওই স্কিলটার জন্য পাইথন এসকিউএল মাস্ট রিকোয়ার। ডেটা ক্লিনিং যদি আপনি এক্সেলে করেন তাহলে এক্সেল একটা টেকনিক্যাল, যদিও এক্সেল গুগল শিট টেকনিক্যাল নলেজের মধ্যে যায় না, যদিও বেসিকের মধ্যে যায়, কিন্তু টেকনিক্যালের মধ্যে যায় এটা। এসকিউএল এখানে লাগবে একটা ক্লিনিং করার জন্য, কোয়ারি করে ক্লিন করে ডাটাটা ডাউনলোড করতে নামাচ্ছেন। পাইথন লাগবে, আপনি লার্জ ডেটাগুলোকে আপনি ক্লিন করে ইটিএ করে আপনি ইউজেবল ফর্মে করে দিচ্ছেন, এই ক্ষেত্রে এই টেকনিক্যাল স্কিলটা লাগবে। এরপরে চলে আসি যে তারা এই যে স্ট্যাটিস্টিক্যাল নলেজ চায় বা স্ট্যাটিস্টিক্যাল ব্যাকগ্রাউন্ড চায়। কেন? এইখানে এই ডেটাগুলো ক্লিন করার পর, ধরেন যেই কোম্পানিতে শুধু স্ট্যাটিস্টিক্যাল লোক নিচ্ছে, তার মানে ধরে নিতে হবে ওই কোম্পানিতে ডেটা ক্লিন অ্যাগ্রিগেশন করার জন্য অলরেডি টেকনিক্যাল লোক আছে। তাদের কাজ হচ্ছে এগুলো ক্লিন টিম করে দিবে এই স্ট্যাটিস্টিক্যাল লোক, সে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করে রিগ্রেশন, লজিক, আপনার
আপনার বিভিন্ন রিগ্রেশন মেথড, তারপর হচ্ছে আপনার রিলেশনশিপ ক্রিয়েট করে আপনার একটা মডেল ডেভেলপ করে দেখবে যে আপনার এক্স্যাক্টলি রেজাল্টটা কি আসছে। মানে সে সহজ কথায় ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এই দুইটা ব্যবহার করে সেইখানে অ্যানালিসিস এবং মেথোডোলজি টেকনিক্যাল অ্যাপ্লাই করে রেজাল্ট বের করার চেষ্টা করবে। আর যেখানে বিআই ডেভেলপার চায় তাদের কাজ হচ্ছে শুধুমাত্র, বিআই ডেভেলপার কাজ সাধারণত যদি শুধু একটা কোম্পানিতে সবাই আছে বিআই ডেভেলপার অ্যাডিশনাল নিচ্ছে, তার মানে বুঝতে হবে তারা হচ্ছে শুধুমাত্র তারে দিয়ে ড্যাশবোর্ড ডেভেলপ করাবে, বা এই যে এই রেজাল্টটা বের করে দেওয়ার পর এই রেজাল্টটা বিআই কে দিবে, বিআই ওইটার উপর বেস করে সুন্দর করে আপনার ড্যাশবোর্ড করে দিবে। এখন কোনো কোম্পানিতে কোনো লোকই নাই, এমন একটা লোক চাইছে যে সে ডেটা অ্যানালাইজ সব করবে, তাহলে তাকে তার সবই জানতে হবে, সবই করতে হবে। তো অনেক সময় এইচআর এই পোস্টগুলো জেনে দেয়, না জেনে দেয়, নলেজ গ্যাপের কারণে সময় উল্টাপাল্টা মানে দুনিয়া সব রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। বেতন দিবে ধরেন 20,000, বাট রিকোয়ারমেন্ট চাওয়ার সময় দিয়ে রাখছে 2 লাখ টাকা। আরেকটা কোশ্চেন কি করবো? জি ভাইয়া, আপনি তো অনেকদিন ধরে এই প্রফেশনে আছেন, আপনি যদি হচ্ছে একটু মার্কেট সিনারিও ব্যাপারে একটু আইডিয়া দিতেন, বা স্যালারি রেঞ্জ কেমন হয়, ওয়ার্কিং স্কোপ কেমন হয়, স্কোপ নিয়ে এর আগের ভিডিওতে বলছিলেন, শুনছিলাম, বাট হচ্ছে আমি একটু স্যালারি রেঞ্জ সম্পর্কে একটু ডিটেলসে দিতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আপনাদের একটা সিম্পল ধারণা দিই। ধারণাটা হচ্ছে এরকম, আপনার প্রত্যেকটা কোম্পানিতে আপনি যদি বিজনেস ডোমেনের হন তাহলে আপনার নিশ্চয়ই আপনার কোন একটা পার্টিকুলার আপনি মেজর করছেন। ধরেন হইতে পারে ফাইন্যান্স, হইতে পারে মার্কেটিং, হইতে পারে এইচআর, যে কোনো কিছু একটা। তো আপনার উচিত হবে আপনি ডেটা অ্যানালিটিক্যাল স্কিল অ্যাচিভ করে আপনার ওই ডোমেনে যাওয়া, যাতে করে আপনি ওই ডোমেনের ডেটাগুলো নিয়ে প্রপারলি কাজ করতে পারেন। আপনি ধরেন সেলসের লোক, বা আপনি ধরেন এক্সাম্পল এইচআর এর লোক, আপনি বেসিক আপনি সলিড এইচআর জানেন, কিন্তু আপনি অ্যানালিটিক্যাল প্রসেস বোঝেন না, আপনার ডিমান্ড থাকবে লো। আপনি এখন এইচআর ব্যাকগ্রাউন্ডে আছেন, প্লাস আপনি এইচআর অ্যানালিটিক্স বুঝেন, তখন আপনার জব রোলটা হয়ে যাবে অ্যাজ এন এইচআর অ্যানালিটিক্স, এইচআর অ্যানালিস্ট, সো বা এইচআর বিজনেস পার্টনার। তো তখন যেটা হবে যে আপনি এইচআর এর কাজ করার সাথে সাথে এইচআর রিলেভেন্ট কোম্পানির যতগুলো অ্যানালাইসিস আছে, এমপ্লয়ি রিটেনশন অ্যানালাইসিস, স্টেক হোল্ডার অ্যানালাইসিস, আরো অনেক অ্যানালাইসিস গুলো আছে, কেপিআই অ্যানালাইসিস, কেপিআই ডেভেলপমেন্ট, এই সবগুলো আপনি তখন করতে পারবেন, তখন আপনার ডিমান্ড থাকবে অনেক হাই। সো এই ডেটার নলেজটা যদি আপনার পার্টিকুলার কোনো ডোমেনের সাথে অ্যাড করেন, তাহলে যদি ওই ডোমেনের স্যালারি হয় 20,000, তাহলে এইটা অ্যাড করলে এটা হবে 40,000। কোনো ডোমেনে যদি এই বেসিক স্ট্রাকচারে স্যালারি থাকে 50,000, যদি আপনার এই ডেটার স্কিলটা পরিপূর্ণ থাকে তাহলে আপনার স্যালারি হবে কমপক্ষে তার ডাবল। যদি আপনি শুধুমাত্র সলিড এই বিজনেস ব্যাকগ্রাউন্ড মানে এই লেয়ারে আসতে চান, তাহলে তখন ডিপেন্ড করবে আপনি কি ধরেন ডেটা অ্যানালিস্ট হবেন, আপনি কি ফাংশনাল, আপনি কি টেক ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না নন টেকে কাজ করবেন। এখন ধরেন টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, তাহলে এখন ডিপেন্ড করবে ওদের স্যালারি স্ট্রাকচার কেমন। ধরেন অ্যাজ এ ফ্রেশার ডেটা অ্যানালিস্ট টেকনিক্যাল ফার্মে দেখা যাচ্ছে স্টার্টিং হয় 30 থেকে 40 এই রেঞ্জে স্টার্টিং হয় একবারে মানে ইন্টার্নশিপ করার পর। আর দেখা যাচ্ছে আপনার যদি টেকনিক্যাল নন টেকে আপনি যান, যে কোনো ইন্ডাস্ট্রি ডোমেনে যান ওই কোম্পানির, তখন হচ্ছে আপনার ওরা সবার সাথে জাস্টিফাই করে স্যালারিটা ধরে। সে ফর এক্সাম্পল তখন চিন্তা করে সে কোন গ্রেডে ঢুকতেছে, সে কি এক্সিকিউটিভ গ্রেডে ঢুকতেছে নাকি অ্যাসিস্ট্যান্ট লেভেলে ঢুকতেছে না সিনিয়র এক্সিকিউটিভ। দেখা যাচ্ছে রেগুলার একটা এক্সিকিউটিভ ঢুকতেছে, তার স্যালারি ধরেন স্টার্টিং হচ্ছে 25 দিয়ে, কিন্তু বাট আপনি ডেটা নিয়ে কাজ করতেছেন, তখন আপনার স্যালারি অ্যাটলিস্ট 10,000 আপ হবে, হয়তো বা 35 বা 30 দিয়ে শুরু হবে, এই রেঞ্জে শুরু হয়। আবার দেখা যাচ্ছে আপনি বিজনেস অ্যানালিস্ট হিসেবে ঢুকলেন, জুনিয়র বিজনেস অ্যানালিস্ট টেকনিক্যাল ফার্মে, তখন আপনার স্যালারি স্টার্টিং হবে দেখা যাচ্ছে 25, 30, 20 এই রেঞ্জে শুরু হবে আফটার ইন্টার্নশিপ। তো দেখা যাচ্ছে আপনি এক্সপার্টিস বাড়তেছে,
আপনি 10-12টা খুব রিনাউন্ড প্রজেক্ট করছেন, সাকসেসফুলি হ্যান্ডেড ওভার করছেন, তখন আপনার পরবর্তীতে আপনি যখন অন্য প্রজেক্টে গেছেন এজ এ বিজনেস অ্যানালিস্ট, তখন দেখা যাচ্ছে আপনার ডিমান্ড আপনি তখন বলে নিতে পারবেন। বাট নট নিয়ার অ্যাবাউট দেখা যায় শুরু হবে 60-70, আপনার লাখ 1 লাখ এই রেঞ্জ দিয়ে maybe শুরু হবে। তো আবার দেখা যাচ্ছে আপনি শুধুমাত্র মেশিন লার্নিং শিখে মেশিন লার্নিং দিকে যাচ্ছেন, মানে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা ইঞ্জিনিয়ার, তখন আপনি ইন্টার্নশিপ শেষ করবেন যখন ফ্রেশার চালা, এটা ভ্যারি করে সব জায়গায়। বাট ওর পরে গিয়ে আপনার স্যালারিটা ডিপেন্ড করবে আপনি কতটুকু কাজ পারেন, কতটুকু কাজ শিখছেন তার উপর। আর নর্মালি যদি এমআইএস হিসেবে কেউ জয়েন করে, কারণ বিজনেস ব্যাকগ্রাউন্ডে এগুলো পারে, বাট সে জয়েন করছে ডেডিকেটেড এমআইএস এ, তখন দেখা যাচ্ছে কোম্পানি স্ট্রাকচার অনুযায়ী এরকম ধরেন ইনিশিয়াল স্যালারি গুলো 25 থেকে 30-35 এই রেঞ্জে ইনিশিয়াল। বুঝা গেছে ভাইয়া? তবে জি, জি। কোম্পানি ভ্যারি করে। আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে ক্লাসের ডিটেলস গুলা লাইক এগুলো নিয়ে আসলে কার সাথে কথা বলবো, কি মেসেঞ্জারে যোগাযোগ করবো, লাইক ক্লাস টাইমিং এই জিনিসগুলো। ভাই আমাদের ক্লাসটা হবে হচ্ছে সপ্তাহে 2 দিন। আছে কি বার? রবিবার। জি আজকে ভাইয়া। ক্লাস হচ্ছে 22 তারিখ, আগামী আহ, বৃহস্পতিবার। সাকিব ভাই আমাদের তো রবি বৃহস্পতিবার নাকি? হ্যাঁ, রবিবার এবং বৃহস্পতিবার রাত্রেবেলা 9:30 থেকে শুরু হবে, 11টা, 11:15 বা 11:30 যতটুকু পর্যন্ত ক্লাস চাই ততটুকু পর্যন্ত ক্লাস হবে। এবং প্রতি সপ্তাহেই ক্লাস হবে। ইন কেস যদি কোনো কারণে দেখা যায় আনফরচুনেটলি হয়তো নাজিম অফিস থেকে আসতে একটু দেরি হচ্ছে, 15 মিনিট পরে হয়তো শুরু হইতে পারে, আধা ঘন্টা পরে শুরু হইতে পারে, বা হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে নেটওয়ার্কের প্রবলেম, হয়তো কোনো একটা দিন মিস হইতে পারে, এটা হয়, ইটস ভেরি নর্মাল বাংলাদেশি পার্সপেক্টিভে। তো সেক্ষেত্রে যেই জায়গাতে আমরা শেষ করছি তার পরের ক্লাসটা ওই জায়গা থেকে শুরু হবে, বা এর মাঝখানে কোনো একটা ফাঁকা গ্যাপে ইউজুয়ালি শুক্রবার যদি প্রয়োজন হয় আমরা একটা এক্সট্রা ক্লাস বা একটা রিভিউ ক্লাস আমরা হচ্ছে প্রক্সি ক্লাস আমরা নিয়ে নিই। তো এখানে নাজিমের যে পোর্শন 15-16টা ক্লাস, এবং এখানে নাজিম যতগুলো পার্ট কভার করবে, অ্যাডভান্স এক্সেল, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাপ স্ক্রিপ্ট থেকে শুরু করে লুকার, পাওয়ার কুইরি, পাওয়ার বি, একটা বিশাল একটা জার্নি এখানের মধ্যে। এবং 2 মাসে নাজিমের পার্টটা শেষ হওয়ার পরে তারপরে 1 সপ্তাহ অথবা 5-6 দিন একটা গ্যাপ দিয়ে আমরা পরের পার্টটা শুরু করি। পরের পার্টটা এটা আমরা স্ট্যাটস দিয়ে শুরু করতে পারি অথবা এসকিউএল দিয়ে শুরু করতে পারি। নরমালি আমরা পরেরটা এসকিউএল দিয়ে শুরু করি, এসকিউএল করার পর দেন আমরা চলে যাই স্ট্যাটিস্টিক্যাল। হ্যাঁ, এইভাবে 3জন মেন্টর পার্ট বাই পার্ট একটা করে কমপ্লিট করে আমরা পুরো 4.5 মাসে আমাদের এই জার্নিটা আপনারা আমাদের সাথে কমপ্লিট করবেন। তবে আর এখানে আমি আপনার আমি ওই নরমালি ক্লাসে আমার পার্টে আমি আপনাদেরকে এই টেকনিক্যাল টুলসের সাথে সাথে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কমপ্লিট করাই দিই, আর ইনফরমেশনটা করায় সাকিব ভাই। আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর এখানের মধ্যে যে বিষয়টা থাকে যে রিগ্রেশন অ্যানালাইসিস, হ্যাঁ, রিগ্রেশনের টাইপ, আর হচ্ছে কিছু পপুলেশন এবং স্যাম্পলিং মেথড, এই প্রবাবিলিটি, তারপর ডেটা ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলা বেসিক জিনিসগুলো আমি কভার করি। আর এটার সাথে ইনফরমেশন স্ট্যাটিস্টিক্স এর কিছু রেকর্ডেড ক্লাস বা রেকর্ডেড ভিডিও, যতটুকু আপনাদের হয়তো এক্সট্রা জানার প্রয়োজন, ওই রিসোর্স বা ভিডিওগুলো হচ্ছে আমি প্রোভাইড করি। আর আমার পার্টে আমি হচ্ছে স্ট্যাটিস্টিক্স যখন প্র্যাকটিস গুলো করাবো আমি পাইথন দিয়ে করাবো। তো আপনাদের এই যারা এখানে জয়েন করেছেন, মানে হচ্ছে এখনো তো এনরোলমেন্ট চলতেছে কালকে পরশু পর্যন্ত, তারপর যখন এনরোলমেন্ট ক্লোজ হয়ে যাবে আমরা তখন আপনাদেরকে কয়েক সপ্তাহ পরে পাইথনের ভিডিওটা বা নেক্সট উইকে আমরা পাইথনের ভিডিওটা দিব, তারপর সেটা আপনারা দেখা শুরু করবেন। তারপরে আস্তে আস্তে আমাদের পরবর্তী পার্টগুলো আর কি চলবে আর কি। আর যারা এখানের মধ্যে ধরেন এখানে এনরোল যারা করেছেন, তো কেউ কেউ হয়তো পুরো পার্ট একসাথে, 3টা পার্ট একসাথে পেমেন্ট করে জয়েন করেছেন, কেউ পার্ট বাই পার্ট জয়েন করেছেন। সো পার্ট বাই পার্ট যারা জয়েন করবেন তাদেরকে আমরা হচ্ছে মানে পুরো ব্যাচ যেটা আছে, একটা পার্ট শেষ হওয়ার পরে তখন আমরা আরেক পার্ট আপনাদেরকে নিয়ে যাব, ওই পার্ট শেষ হওয়ার পর তখন আরেকটা পার্টে নিয়ে যাবো। তো এই হিসাবে মূলত 3টা গুগল ক্লাসরুম এবং 3টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি আপনারা পাবেন। এই আর কি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি, বাট শেষ করার আগে আমি কাইন্ডলি 1 মিনিট 2 মিনিট করে সবার কাছ থেকে একটু রিভিউ নিব আজকের ক্লাস সম্পর্কে। আমি সবার শেষ থেকে শুরু করতেছি। সাকিব রহমান, শুনতে পাচ্ছেন ভাইয়া? জি
জি ভাইয়া। জি, আপনি কাইন্ডলি আজকের ক্লাসের একটু ফিডব্যাকটা দেন। আপনার ভালো লাগা, আমি মন্দ লাগা, কিছু জানতে পারলেন কি নতুন করে? অনেক কিছু শিখতে পারছি। আর থিসিস করতে গিয়ে আমি অনেক কিছু পড়ছিলাম, সেগুলোর সাথে অনেকখানি মিল আছে আজকের টপিকটা। আচ্ছা, আপনার আজকের ক্লাসের কোন পার্টটা ভালো লাগছে? ডাটা অ্যানালাইসিস। প্রসেসটা? জি জি, প্রসেস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে আপনার সাখাওয়াত ভাই, শুনতে পাচ্ছেন? সাখাওয়াত ভাই। আচ্ছা, তারপরে সাজু চাকমা, শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, তারপর হচ্ছে মুনতাসিরুল হক, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনি একটু আজকের ক্লাসের ফিডব্যাকটা দেন। আচ্ছা, মেবি নেটওয়ার্কের আপনার কথা শুনতে পাচ্ছি না, আমরা ইনশাআল্লাহ নেক্সট টপিকে কথা বলবো। তারপর হচ্ছে মোহাম্মদ ফয়সাল বিন, পুরো নামটা ভাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? মোহাম্মদ ফয়সাল। আমার যে জিনিসটা খুব জানা দরকার ছিল, পরে যিনি যে কোশ্চেন করেছিলেন ওনার ব্যাপারগুলোই আসলে আমার ভেতর ঘুরপাক খাচ্ছিল, যে ডাটা সায়েন্স স্পেকট্রামের যে লেয়ারটা, এই জিনিসটা আমার আসলে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল যে আসলে কিসের পর কি স্টেপ ইয়েগুলো। তো আমি এই জিনিসটা দিয়ে মোটামুটি আমার একটা কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে আর কি, যে আসলে কোন স্টেপ থেকে কোন স্টেপ, এবং মার্কেটের যে ইয়েগুলো, এই জিনিসগুলো আসলে আমার ক্লিয়ার হওয়ার দরকার ছিল। এটুকুই আমি ইয়ে হয়েছি। আর বাকিগুলো আসলে অন্যান্য গুরুত্ব স্টেজে এগুলো মোটামুটি আমার মানে ইয়েতে আছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। আশা করি ইন্টারেক্টিভ আমাদের সবার সাথে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিরাজ মাহমুদ ভাই, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। বলছিলাম ভাই। জি আমার আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি ভাইয়া, তখন প্রশ্ন করছিলেন, আপনি কথা শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমার আজকে ক্লাসে ডেফিনেটলি অনেক কিছুই জানলাম। আহ, সবই মানে ঠিক আছে, মানে আই এম ফাইন উইথ ইট। আমার জাস্ট একটা জিনিস আহ, মানে কোয়েরি ছিল। কোয়েরি না, আসলে যেটা আমি ক্লিয়ার হইলাম যে আসলে বিজনেস অ্যানালিটিক্স বা বিজনেস অ্যানালিস্ট যেটাই বলি, আসলে এটা মেইন প্রফেশনের সাথে এইটা থাকলে পরে এইটা আসলে একটা বুস্টার হিসেবে কাজ করে, যেটা আমার মনে হচ্ছে। শুধু এই প্রফেশনে এর সাথে পড়ে থাকলে হবে না, আসলে এটার সাথে আর এটাকে আরো এনরিচ করার জন্য আরো অনেক কিছু করতে হবে। আর আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের, আমি ডেফিনেটলি আমার এখানে অনেক কিছু করার আছে। আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, জি ভাই। সেটা হচ্ছে এই যে আমাদের যে টোটাল কোর্স, এই টোটাল কোর্সের যে মানে যে আমি যদি টপিকগুলো বলি, এই টপিকগুলো কাভার করব, এটা আমি আপনারা একটা লিঙ্ক দিয়েছিলেন, ওইটাতে সবগুলোই আছে। কিন্তু কোন ক্লাসে কোন টপিক কভার হবে, এইটা কি ভাইয়া ফিক্সড করা কি আছে কিনা? ভাই এইটা মানে লিস্ট করা আছে, মোটামুটি একটা ড্রাফট ফিক্স করা আছে, আমি আপনাদেরকে ক্লাসে প্রোভাইড করব। কিন্তু এটা না ভাই ভ্যারি করে, ক্লাস করতে যে একটা প্রজেক্ট করতেছি, হয়তো দেখা গেছে লাস্টের টপিকসটা আগে করে ফেললাম, আগেরটা কখনো পরে করি, মানে। না, এটা হইতে পারে ভাইয়া, এটা তো ডেফিনেটলি হইতে পারে। ধরেন কখনো একটু আমরা হয়তো পিছিয়ে গেলাম, বা কখনো একটু একটু আগে টেনে গেলাম, জি দ্যাটস কোয়াইট ফাইন। কিন্তু যদি ভাইয়া আমরা যদি ট্র্যাকটা রাখতে পারি, বা অ্যাটলিস্ট আমাদের যদি এটা আহ, মানে আমাদের কোনোভাবে কোনো একটা জিনিস শেয়ার করার পর যদি আমরা দেখতে পাই যে আসলে আমরা আমি ভাইয়া কোথায় নেক্সট যাচ্ছি, ক্লাসে কিভাবে যাচ্ছি। আপনাদেরকে
আপনাদেরকে একটা শিডিউল করে দিব যে আমি আগামী 15টা ক্লাসের মধ্যে কোন দিন কোন টপিকস গুলো কভার করব। রাইট 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 এক্স্যাক্টলি ভাই, আমি আসলে এইটা আমার যেটা অলরেডি হবে কি করা যে আছে, আমি আপনাদেরকে এটা আগামী ক্লাস থেকে দিয়ে দিব যে কোন দিন কোনটা কভার করব, কোনটা কভার করার কথা। তাহলে অনেক সময় হয় কি যে ধরেন আপনি মনে করেন যে এটা আপনার পারেন, এটা আপনার কভার করা আছে অলরেডি, তো ওই দিন আপনি ধরেন কোনো কারণে বিজি, আপনি জয়েন করলেন না, পরে হয়তো রেকর্ডিং দেখে নিলেন, বাট যে টপিকসটা আমি করাবো ওইটা ইম্পর্টেন্ট, ওইটা আপনি দেখা যাচ্ছে আপনি শিডিউল করে রাখলেন, যেটা জয়েন করলেন। আহ, হ্যাঁ, বাট যদিও আমি মানে আমি চাইবো যে আমি সবগুলো জয়েন করি, আমি যেটা জানি আর তারপরেও একটা জয়েন করি, কারণ এখানে একটা প্যাটার্ন থাকতে পারে। বিজনেস অ্যানালিস্ট হয়তো আমার জানা নলেজটাই এখানে, ওইটা আরেকটা প্যাটার্ন আছে, হইতে পারে, আমি জানি না। বাট আমি যেটা কি যে আমি হয়তো জানলে পরে ওই ওই মানে ট্র্যাক রাখাটা যায়, মানে আমাদের পেজটা ঠিক আছে কিনা বা আমি রাইট কিভাবে যাচ্ছি রাইট রাইট সেটা কি ঠিক মতো আছে কিনা, কাইন্ড অফ এসওপি যেটা করি জি আমরা জি আর জি কি, জি যে ওইটাই আর কি মিন করেছি আর কি। ঠিক আছে ভাই, আমার আর কি এটাই জানার ছিল, আমি জানলাম আর কি। থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফরহাদ বিন আজিজ ভাইয়া, একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ, শুরুতে যদি বলি ক্লাসে হচ্ছে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা একটা লিমিটেড। সো এটা আসলে ক্লাসটা ইন্টারেক্টিভ করতে খুবই হেল্প করে। আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। আর প্লাস হচ্ছে আপনি আপনার কাছে আমার হচ্ছে যে কোশ্চেন করার যে একটা স্কোপ দিয়েছেন, এই জিনিসটা হচ্ছে ভালো লাগছে যে যত ইচ্ছে কোশ্চেন করতে পারো। সো দেখা গেছে যে টু বি অনেস্ট আমি এখন অনেক ফ্রেশার। সো ওই হিসেবে মানে আমার আসলে আইডিয়া খুব কম। সো ওই হিসেবে অনেকগুলো কোশ্চেন করলাম, ইন ফিউচার হয়তো যদি ক্লাস কন্টিনিউ করি তাহলে হচ্ছে আরো কোশ্চেন করবো। সো ডেফিনেটলি, দ্যাটস দ্য ফর বি। থ্যাংক ইউ ভাই। ডেফিনেটলি। তারপর হচ্ছে বিরিয়ানি চকমা, সরি আমি স্পেল করতে পারছি না, চকমা, আপনি শুনতে পাচ্ছেন ভাইয়া? আমি আমি একটু একটু অ্যাড করি এখানের মধ্যে। একটু আগে যে ভাইয়াটা বললেন আর কি, আমি খেয়াল করিনি কে বলছেন। আমাদের হচ্ছে আমরা একদম সেই 2020 সাল থেকে তো আমরা কোর্স করাচ্ছি। তো দেখা যায় যে আমাদের প্রত্যেকটা বুট ক্যাম্পে, শর্ট কোর্স হোক অথবা বুট ক্যাম্প হোক, আমরা মানে সর্বোচ্চ হয়তো 20 25 জন, বা কোনো কারণে হয়তো সেটা 26 27 জন হতে পারে, বাট এর বেশি আসলে আমরা নেই না। বা এরকম যদি কেউ আসেও পরে, আমরা বলি যে আপনারা কাইন্ডলি পরের ব্যাচে জয়েন করেন। তো আমরা এটা সবসময় মেনটেন করি এই কারণে যে আমরা এরকম আহ, যেহেতু আমরা অনেকদিন ধরে এই প্ল্যাটফর্মটা চালাচ্ছি, বা আশেপাশে আর অন্যান্য যারা বিভিন্ন কোর্স করাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা জানি, এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকে আমাদের এখানে আসেও কোর্স করতে, তাদের ফিডব্যাক বা তাদের ওপিনিয়ন গুলো আমরা শুনি। তো দেখা যায় কি তারা সবসময় বলে যে যখন আমরা কোর্সে জয়েন করি তো দেখা যায় একসাথে 70 80 100 জন, তো এর মধ্যে ক্লাসের মধ্যে কোশ্চেনও করা যায় না। তো কিছু যদি বুঝতে সমস্যা হয় 1 2 দিন পরে জিজ্ঞাসা করলে তখন দেখা যায় তারা আবার একটু ঘুরায়, অথবা 1 দিন 2 দিন পরে রিপ্লাই দেয়। মানে যখন যে মুহূর্তে আমি শিখতেছি আমার ওই সময়টা জানা দরকার, বা শিখলে আমার জন্য ভালো, সেটা অনেক সময় দেখা যায় দেরি হয়। আবার দেখা যায় সরাসরি মেন্টরের সাথে কথা বলার ওরকম স্কোপ থাকে না। মেন্টর তার মনে করেন গদ বাঁধা একটা দায়িত্ব ছিল, ক্লাস নেওয়া, ক্লাসটা নিয়ে সে চলে গেল। এরপরে স্টুডেন্টরা কতটুকু কি বুঝতে পারছে কি পারে নাই এটা নিয়ে আসলে কারো ওরকম হেডেক নাই। এটা অন্যান্য জায়গায় আমরা শুনছি বা আমরা দেখছি। তো আমরা এটা সবসময় মেনটেন করি, যে এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি আমাদের মেন্টরদের মধ্যে। আমরা এটা সবাইকে বলে রাখি যে ক্লাসে মানে শেষ করার আগে বারবার জিজ্ঞেস করে কনফার্ম হওয়া যে সবাই বুঝছে কিনা। একজন যদি না বুঝে থাকে, তার জন্য দরকার হলে আমরা 2 ঘন্টা জায়গায় 2.5 ঘন্টা ক্লাস নিব, দরকার 10 মিনিট ধরে আমরা এক্সট্রা আবার বুঝাবো। কিন্তু আমরা কেউ একজন বুঝে নাই বা একজন বাকি থাকা অবস্থায় আমরা ক্লাস কখনোই এন্ড করব না। এটা হচ্ছে আমাদের এখানকার পলিসি। তো যার কারণে হয় কি যে ক্লাসের মধ্যে যদি আপনারা লাইভ ক্লাসে থাকেন, তো লাইভ ক্লাসে হয়তো সবার সব দিন হয়তো থাকা সম্ভব হয় না, হয়তো কারো কোনো প্রবলেম হইতে পারে বা 1 2 দিন মিস হইতে পারে, বাট আমরা এটা এনকারেজ করি সবাইকে যে আপনারা লাইভে থাকবেন। লাইভে থাকলে যে সুবিধাটা হয় যে আপনি লাইভে এই যে একটা 1 to 1 একটা এনভায়রনমেন্টটা পাচ্ছেন, যে যখন প্রয়োজন হয় আপনাকে আমি টুকটাক জিজ্ঞেস করতে বললাম যে আচ্ছা ঠিক আছে ফরহাদ, আমি তো এই কথাটা বলছি, আপনি কি বুঝছেন আমাকে বলেন। বা আমরা কিন্তু হচ্ছে দেখা যায় 2 3টা মডিউল শেষ হওয়ার পরে নাজিমের ক্লাসই ধরেন, নাজিম 4 5টা ক্লাস হওয়ার পরে সে কিন্তু আবার পরে একটা ক্লাসের শুরুর দিকে প্রথম 10 মিনিট জিজ্ঞাসা করবে। তো এই যে একটা কোশ্চেন আনসার সেশনটা লাইভ ক্লাসের মধ্যে যখন হয় 1 to 1 একটা সেশন, এটা অন্য কোথাও আসলে হয় না। এটা একমাত্র আমরা প্রোভাইড করি, বা আমরা এটা বলতে পারেন যে মেনটেন করার চেষ্টা করি। তো যার কারণে দেখা যায় যে যারা পুরো লাইভ ক্লাসটা শুরুতেই শেষ পর্যন্ত করবে, শুধুমাত্র নাজিমের ক্লাস না, পরে মাহবুবের বা হচ্ছে প্রতীক বা আমার ক্লাস যদি পুরোটা শেষ করে 4.5 মাসে, তাহলে শুরুতে যা সে যেই নলেজ লেভেলে ছিল 4.5 মাসে তার নলেজ লেভেল অনেক রিচ হয়। আর এর পাশাপাশি তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে
অ্যাসাইনমেন্ট, কুইজ, এগুলো তো আপনারা দিবই, এবং আপনারা এগুলো সাবমিট করতে থাকবেন। যত আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এগুলো, সাথে সাথে আমাদের সাথে সাথে তাল মিলিয়ে চলবেন, তখন দেখা যাবে যে এই পুরো কোর্স শেষ হওয়ার পরে আপনার মধ্যে একটা ওই কনফিডেন্সটা আসবে যে না, আমি এখন আই ক্যান বিল্ড মাই রিজুমি, আই ক্যান অ্যাড মাই পোর্টফোলিও, আমার এই প্রজেক্টগুলো আমি অ্যাড করতে পারবো। আমি মানে একটা সাহস, একটা কনফিডেন্স থাকবে যে আমি বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, এমআইএস এক্সিকিউটিভ, এই ধরনের পজিশনে সরাসরি আমি অ্যাপ্লাই করতে পারবো, এবং তাহলে যেখানে দরকার হয় আমি গিয়ে কথা বলতে পারবো, ওই জিনিসটা তৈরি হয়। আর দেখা যায় যে পুরো কোর্স জুড়ে আমরা এই যে প্রতি কয়েকদিন পর পরই বিভিন্ন ধরনের কোশ্চেন আনসার বা ক্লাসের মধ্যে যেগুলো হয়, আমরা চেষ্টা করি যে রিয়েল লাইফে সিনারিও গুলো আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। সব জিনিস যে আমরা একদম গদবাঁধা স্লাইড ধরেই যে করাই তা না, আমরা রিয়েল লাইফে কি ঘটনা ঘটে বা কি ধরনের সিচুয়েশন হয় ওই সকল কেস স্টাডি গুলো আমরা আলোচনা করি, যাতে কিনা আপনি একটা জায়গায় যাওয়ার আগে যেন প্রিপেয়ার থাকতে পারেন যে না, এই ধরনের কোম্পানি, একটা ফিনটেক কোম্পানি, এরা এই ধরনের কাজগুলো করে বা এদের এই ধরনের সিচুয়েশন গুলো তৈরি হতে পারে, বা একটা ইন্ডাস্ট্রি বা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা একটা বিপিও, অথবা একটা, সেটা হইতে পারে একটা হসপিটাল অথবা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো ওইখানে কি ঘটনা ঘটতেছে বা কিভাবে আসলে তাদের অপারেশনটা হয়, এটা সম্পর্কে আমরা চেষ্টা করি যে স্টুডেন্টদেরকে ক্লাসের মধ্যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে। তাতে হয় কি যে স্টুডেন্টরা যেন পুরো কোর্স শেষ করার পরে নিজের তো একটা নলেজ লেভেল থাকবে, নিজের তো একটা পোর্টফোলিও থাকবে, এটা কোর্স শেষ করার আপনাদের সবারই এটা হবে, এটা এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি এক্সট্রা যে জিনিসটা শিখতে পারবেন সেটা হচ্ছে যে রিয়েল লাইফের ওই কেস স্টাডি বা সিনারিও গুলো যখন আপনি আস্তে আস্তে বুঝবেন বা পুরো ওভার দ্য কোর্স এগুলো শুনবেন, তখন আপনার একটা কনফিডেন্স তৈরি হবে বা ওই একটা ইন্টেনশন থাকবে যে আচ্ছা এটা এই কোম্পানি, এরা এই কাজগুলো করে, সো আমাকে এইরকম একটা রোলে আমাকে যদি যেতে হয় তাহলে আমাকে এই ধরনের কোশ্চেন করতে পারে বা এই জিনিসগুলো আমার জানতে চাইতে পারে। ওইটা আপনার এই প্রিপারেশনটা, জবের একটা প্রিপারেশন পুরো কোর্সের মধ্যে ওভার দ্য টাইম হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি আসলে আজকে ক্লাস নাই, এই জন্য আসলে আপনাদের সাথে বসে আছি। আমার আজকে ক্লাস, আজকে এই সপ্তাহে ক্লাস নাই, আবার নেক্সট উইক থেকে, তার পরের উইক থেকে আবার একটা ক্লাস আছে। আমার ব্যাচ ছিল, ওটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে গত সপ্তাহে, এই জন্য ভাবলাম যে আমি এই ক্লাসটা একটু থাকি আর কি, দেখি। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তো অনেক রাত হয়ে গেছে, নাজিম হ্যাঁ। তাহলে শেষ করে দাও। ঠিক আছে, জি। সো ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আল্লাহ বাচ্চা রাখলে আবার দেখা হবে। না না, বৃহস্পতিবার না, বৃহস্পতিবার না, বুধবার, রবিবার এবং বুধবার। সরি, বুধবার, সরি বুধবার, আগামী বুধবার 25 তারিখ আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।